সো এইটা হচ্ছে কি ক্লো 3D, ঠিক আছে। এটাকে অনেকে সিএলও বলে, সিএলও বললে অ্যাকচুয়ালি হবে না, এটা হচ্ছে সম্পূর্ণ ক্লো 3D সফটওয়্যার। সো আমি কোর্সে স্টার্ট করার আগে এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে গিয়ে একটা কোর্স শেখানোর ক্ষেত্রে অনলাইন পারপাসে যখন শেখাবো, ঠিক আছে, এখানে অনেক ধরনের আপত্তিকর, আচ্ছা যার এখান থেকে একটু নয়েজ আসছে একটু কাইন্ডলি মিউট করে দিবেন, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সো আমরা এখানে যখন শিখতে যাব, শেখার পারপাসে কিন্তু অনেক ধরনের আপত্তিকর অনেক কিছু আসতে পারে। সো এগুলোকে হাসলেও হবে না, মানে এগুলোকে খুব মাইন্ডে নিয়ে নিলেও হবে না। শেখার পারপাসে এখানে অনেক কিছু আসবে, জিনিসগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কেন বলছি, সাপোজ ধরেন আমি যখন ক্লোতে কাজ করব, যদি আমাদের এটা ক্লো রিগার্ডিং কোনো কোর্স না, বাট যখন আমি ক্লোতে কাজ করব সেখানে আমার কী করতে হবে, একদম অ্যাভাটার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। অ্যাভাটার নিয়ে কাজ করে এখানের মধ্যে হচ্ছে একে ভিজুয়াল করে জিনিসটাকে দেখাতে হবে। সাপোজ আমি এটাকে ওপেন করলাম, আমি দুইটা ভিউ অন রাখলাম। সো এখানে একটা দেখেন, এটা শেডিং দেখা যাচ্ছে। সো এখানের মধ্যে হচ্ছে কি এটা গার্মেন্টটা থাকে মেনলি। এই যে ধরেন আমি এখানে একটা রেডি গার্মেন্টে গেলাম, এখান থেকে যদি আমি একটা গার্মেন্ট সেট করে দিই, সাপোজ এটা একটা রেডি গার্মেন্ট, ঠিক আছে। এখান থেকে আমি সিমুলেশন দিলাম, কারণ অটোমেটিক কী হলো, টি শার্টটা হয়ে গেল। আমি জাস্ট আপনাদেরকে সিম্পল লাগছে, এটা অলরেডি রেডি করা গার্মেন্ট, এখানে তেমন আমি কোনো কিছুই করিনি, ঠিক আছে। সাপোজ সিমুলেশনটা এখন অফ করে দিলাম, আমি যদি এখন এখানে জুম করি, এটাকে মুভ করে দেখি, ভিউ করে দেখি, সব কিছু আমার এখানে ক্লো 3D এর মাধ্যমে দেখা সম্ভব। বাট এই যে এখানে আমার যে এখন টি শার্টটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই টি শার্টটা কিন্তু এখন কি আমার, এটা হচ্ছে কি প্যাটার্ন, এই প্যাটার্নটা মেক করার জন্য এটা আমরা ক্লো 3Dতেও করতে পারবো, বাট এটার একটা ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন থাকে। ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্নটা হচ্ছে কি আপনার কোনো গার্মেন্টস অথবা ফ্যাক্টরিতে যখন একটা কাপড়, একটা ডিজাইন, এই ধরনের একটা টি শার্ট করতে যাবে, তখন এটা কিন্তু 1-2 পিস ওরা বানাবে না। মিনিমাম ধরেন আমি একদম আইডিয়া দিলাম যে কি ধরলেন একদম কমের মধ্যে 1000 পিস, যদিও এগুলো মিনিমাম 50,000 পিস, একটা কালারে 50,000, 60,000 পিস এরকম করে জিনিসগুলো কাট আউট করতে হয়, ঠিক আছে। এবং সবগুলো একটা সাইজে থাকে। তো এখন কাপড়কে যত কম ওয়েস্ট করে এই প্যাটার্নটাকে মেক করে মার্কারের মাধ্যমে জিনিসটাকে কাট আউট করতে হয়, ঠিক আছে। ওটা হচ্ছে কি ক্যাড প্যাটার্নের কাজ, ঠিক আছে, কনজামশন করার কাজ, ওটা আলাদা বিষয়, ওটা আরেকটা জিনিস। আবার ওই ক্যাডের যেটা প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নটাকে নিয়ে এখানে ভিজুয়াল করে দেখার কাজটা হচ্ছে কি ক্লো 3D এর কাজ, ঠিক আছে। সো এই ক্লো 3D এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ডিজাইনকে হচ্ছে কি প্রোটো স্যাম্পল বলেন, ফিট স্যাম্পল বলেন, সাইজ ওয়াইজ স্যাম্পল বলেন, এগুলো কিন্তু আপনারা ফার্স্ট অফ অল আপনারা ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য সব ক্ষেত্রে কি আপনারা কিন্তু এই জিনিসটাকে ক্লো 3Dকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এই ক্লো 3Dকে ইউজ করার মাধ্যমে আপনারা বায়ারকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন কাজ দেখিয়ে। ইভেন এখানের মধ্যে আপনারা যত ধরনের সুইং লাইন থাকে, আপনারা সব ধরনের সুইং লাইনগুলো আপনারা দেখতে পারবেন। সো এখানে বিভিন্ন ধরনের সুইং লাইন থাকে, স্টপ স্টিচ থাকে, এগুলো কিন্তু ক্লো 3D এর মাধ্যমে ভিজিবল করা সম্ভব, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আবার এই জিনিসটাকে যখন আমরা খুব রিয়েলিস্টিকভাবে দেখাতে যাব, এটাকে আমি কেটে দিই, ঠিক আছে। আমি এই জিনিসটাকে বোঝানোর আগে দেখাচ্ছি, রিয়েলিস্টিকভাবে করতে যাব, তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোব সাবস্টেন্স 3D পেইন্টার এবং হচ্ছে কি আপনার ব্লেন্ডার, ঠিক আছে। এই দুটো সফটওয়্যারের কাজ দরকার হয়, ঠিক আছে। সো এখানে আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কি আপনার অ্যানিমেশনের কাজ, অথবা আপনাদের বিভিন্ন রকম কন্টেন্ট নিজের প্রেজেন্টেশনের জন্য হোক, বিভিন্ন রকম কাজের জন্য দরকার হয়। বাট ফ্যাশনের সেক্টরের জন্য চাইলে এই ধরনের সফটওয়্যারগুলোকে আপনারা মার্কেটিংয়ের কাছে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সো আমরা শিখবো এখন প্রথম ধাপ, সেটা হচ্ছে কি অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ, ঠিক আছে। এখানে এমন না যে কি অ্যাডোব ইলাস্ট্রেটর এখন অনেকের যেটা মাথায় কাজ করে, ফটোশপের ক্ষেত্রে মাথায় কাজ করে, যেটাকে আমরা কি আপডেট ভার্সনটা ইউজ করবো। ইফ আপনি যদি পেইড সাবস্ক্রিপশন ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপডেট ভার্সন ইউজ করেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি কোনো ধরনের পেড সাবস্ক্রিপশন ইউজ করতে না পারেন, অ্যাফোর্ড করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপডেট সফটওয়্যারটা ইনস্টল করে কোনো ফায়দা নেই, বিকজ অফ এখানে জেনারেটিং যেটা এআই থাকে, জেনারেটিং যেটা ফিল থাকে, ওটা কাজ করবে না। সো সেক্ষেত্রে এটা নিয়ে নেওয়া যায়, না নিয়েও সেম, কারণ সব ক্ষেত্রে সেম। আমি পেডটি ইউজ করি, বাট আপনাদেরকে যেহেতু আমি 2022 দিয়েছি সফটওয়্যার, ওই জন্য আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এখানে আপনাদের জন্য কি আলাদাভাবে এটা সফটওয়্যার ইনস্টল করে রেখেছি, ঠিক আছে। এবং 22 এনাফ, অন্য কিছুর দরকার হয় না।
সো আমরা ফার্স্ট ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যেটা ফ্যাশন গ্রাফিক ডিজাইন কোর্স, ফ্যাশন গ্রাফিক ডিজাইনের মধ্যে যেগুলো দরকার হয় মূলত আমরা এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে এগুলো শিখবো, ঠিক আছে। সো আমি একটু কোস্টার মডিউলটা আপনাদের সাথে একটু ব্রিফ করে নিই, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমি ফার্স্টের কম্পিউটার বেসিক সফটওয়্যার এবং সফটওয়্যার টুলস আজকে একটু এগুলো নিয়ে আমি দেখিয়ে দিব। এরপর হচ্ছে লোগো ডিজাইন, লেবেল ডিজাইন, ট্যাগ ডিজাইন, ঠিক আছে। এখানে এই জিনিসগুলো ডিরেক্টলি এখন আসবে না, এখানে আগে আমি টুলসের আপনাদের কয়েকটা ক্লাস যেতে হবে, কারণ টুলসের ক্লাস যদি একটা দুটাই হয় এটা দিয়ে হবে না, মিনিমাম দুইটা অন্তত ক্লাস আপনাদের ঠিকভাবে দিতে হবে। দেন এরপর আমি ডিজাইন ওয়াইজ ক্লাসগুলো করব। লোগো ডিজাইনের ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে কি ফ্যাশন লোগোগুলোকে মূলত বেশি প্রায়োরিটি দিব। সাপোজ আমরা যদি এখানে দেখি, আমরা এখানে লোগো করতে গেলে কিন্তু অনেক ধরনের লোগো অনেকে করে ফেলি, অনেকে হাতে ড্রয়িং করে লোগো করে ফেলি, ঠিক আছে। সেখানে লোগো আসছে মানে এমন না যে সবগুলোই প্রফেশনাল, ঠিক আছে। সবগুলো লোগো কিন্তু প্রফেশনাল না, এটাও যেমন প্রফেশনাল না, এগুলো হচ্ছে কি আপনার আমি যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে কি আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা, বাট এগুলো কোনো ক্ষেত্রে মানে কি এমনিতেই জাস্ট একটা ফ্যাশন মডেল বসাই দিলে কিন্তু এটা ফ্যাশন লোগো হয় না। আপনি যদি ফ্যাশন ব্র্যান্ড লোগোগুলো দেখতে যান, ঠিক আছে, সো ওদের লোগোগুলো দেখেন, সিম্পলিসিটি, ঠিক আছে। লোগোগুলো দেখতেও কি একটা মেসেজ প্রোভাইড করে, একটা ক্লাস স্ট্যান্ডার্ড প্রোভাইড করে, ঠিক আছে। সো এই দুটা লোগোর মধ্যে কিন্তু আপনারা, আমি এটাকে একটু ছোট করি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই লোগোগুলো আর এই লোগোগুলোর মধ্যে আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারছেন, ঠিক আছে। সো ফ্যাশন লোগো বললে যে যেটাই আসবে ওটাই সুন্দর, ওরকমটা না, ঠিক আছে। ব্র্যান্ডিং আপনাদের চিন্তা করতে হবে ব্র্যান্ড কোয়ালিটি নিয়ে, ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে, ঠিক আছে। সো এই লোগোগুলো আপনাদের মেক করা জানতে হবে, ঠিক আছে। এগুলো একদম সিম্পলিসিটি কনসেপ্ট থেকে ক্রিয়েট করা, কোনো সমস্যা না, আস্তে আস্তে প্র্যাকটিস করলে পেরে যাবেন। সো এখানের মধ্যে আরেকটা ডিফারেন্ট কাজ করবে, সেটা হচ্ছে কি আপনারা যদি ওয়ার্ডমার্ক লোগোটা ভালো মতো আয়ত্ত করতে পারেন, ঠিক আছে। আমি কিছু লোগোর নাম দেখিয়ে দিচ্ছি, ওয়ার্ডমার্ক লোগো। কিছু লোগোর মধ্যে দেখবেন যে কি নামের মধ্যে মেসেজটা বোঝাচ্ছে এক্সিট, যেমন দেখেন এই এক্সিটটাই কিন্তু কি লেখাটার মধ্যেই বোঝা যাচ্ছে ফ্লাইট, ঠিক আছে। এখানে ফ্লাইটের একটা কি কনসেপ্টটা বোঝাচ্ছে ট্যাপ, ঠিক আছে, ট্র্যাপ সরি, বার্ড, যেমন বার্ডের আইকন বোঝাচ্ছে ফায়ার, শো। সো এগুলোর মাধ্যমে আপনাদের ব্রেনটা কি করবে, স্ট্রম করবে, ক্রিয়েটিভ হওয়ার জন্য স্ট্রম করবে। আপনারা বিভিন্ন রকম ক্রিয়েটিভভাবে কাজগুলো করার জন্য স্ট্রম করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত বুঝবেন, কিন্তু এগুলো যখন প্র্যাকটিস করে আয়ত্ত আনতে পারবেন, অন্তত 50% আয়ত্ত আনতে পারবেন, যে কোনো ইউনিক কনসেপ্ট মেক করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তেমন কোনো কাজই নাই, খুব ইজি কাজ করছে, বাট ক্রিয়েটিভিটিটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এখানে মোটিভ ডিজাইন, ঠিক আছে। এখানে মোটিভ বলতে দেখেন আপনারা, আমরা অনেক ধরনের মোটিভ বুঝি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি সিম্পল মোটিভ, ঠিক আছে। এই ধরনের আমরা ফার্স্টের দিকে শিখবো হচ্ছে কি সিম্পল মোটিভগুলো, ঠিক আছে। এই ধরনের সিম্পল মোটিভগুলোকে শিখবো, এগুলো খুবই ইজি, পারপাসে করা যায়। এগুলো যে কোনো রকম মান্ডালা অথবা যে কোনো একটা শেপ থেকে, ইভেন আমরা যে কোনো নেচার থেকেও জিনিসগুলোকে মোটিভগুলোকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। আমি টেকনিকগুলো দেখিয়ে দিব, কাজগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে কি আপনাদের দায়িত্ব, ঠিক আছে। কিন্তু সফটওয়্যার টুলসের ব্যবহার এটার জন্য জানতে হবে। সো এআই এর ইউজিংটা আমি ফার্স্টে দেখাবো না, এটা আমি লাস্টের ক্লাসের দিকে নিয়ে যাব। এটা যদি আমি ফার্স্টে এআই মানে অ্যাডোব ইলাস্ট্রেটর না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি আমি। সো এটা আমি এখন কেন দেখাচ্ছি না, এটা এখন যদি দেখায় দেখা যাবে যে কি আপনারা কেউ ঠিকমতো প্র্যাকটিস করবেন না, সফটওয়্যার স্কিলটা তখন গেইন করবেন না, ঠিক আছে। সো এখানে আরেকটা সফটওয়্যার আছে ভেক্টর ম্যাজিক, এটা তেমন ইম্পর্টেন্ট না, বাট এই সফটওয়্যারটার মাধ্যমে কীভাবে ভেক্টর করতে হয়, যেটা আপনারা ইমেজ ট্রেস করে থাকেন, ওই ইমেজ ট্রেসটা কীভাবে এটার মাধ্যমে একদম নিখুঁতভাবে ভেক্টর করতে হয় এটা আমি দেখিয়ে দেবো। এটা খুবই সিম্পল, বাট এগুলো আমি সব কিছু লাস্টের দিকে দেখাবো, আপনারা একটু আমাকে রিমাইন্ডার দিয়ে নেবেন, কারণ এখন যদি এটা আমি করাতে যাই আপনারা ঠিক মতো কেউই প্র্যাকটিস করবেন না, সফটওয়্যার আর শেখা হবে না, ঠিক আছে। সো প্রিমিয়াম মোটিভ ডিজাইন, ঠিক আছে, এগুলো তখন আসবে। টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন, আমরা যদি টেক্সটাইল প্যাটার্ন দেখি, আমি জাস্ট এখানে লিখে সার্চ করি, আমরা কোর্স অ্যাকচুয়ালি স্টার্ট করার আগে এগুলো দেখতে হয়। তো এগুলোকে আমরা কি বলি, কাপড়ে যে প্রিন্টটা থাকে এগুলোকে মূলত টেক্সটাইল প্যাটার্ন বলে, এটাকে আরেকটা নামে চেনা যায়, সেটা হচ্ছে কি এওপি, দ্যাটস মিনস অল ওভার প্রিন্ট বলা হয়, ঠিক আছে। এবং এটাকে আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যদি আপনি অল ওভার প্রিন্ট বলেন, অ্যাকচুয়ালি তেমন কেউ চিনবে না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আপনার মানে গার্মেন্টস ওয়াইসে আপনি ঠিক আছে এওপি অল ওভার প্রিন্ট, বাট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে এটাকে আপনার বলতে হবে সিমলেস প্যাটার্ন। সাপোজ ধরেন সিমলেস, ঠিক আছে।
সো সিমলেস প্যাটার্নটা এমনভাবে করানো শেখানো হবে আপনাদেরকে, এটা জাস্ট আপনারা একটা স্কোয়ার ফ্রেমের মধ্যে করবেন, বাট এটা সাইড বাই সাইড যখন টাচ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি লেগে যাবে এবং জিনিসটা কখনো যে কি মাঝখানে জোড়া লাগছে জিনিসটা বোঝা যাবে না, ঠিক আছে। সো সিমলেস অনেকে রিপিট প্যাটার্নও বলে, আপনার স্ট্রাইপ প্যাটার্নও বলে, অনেক কিছুই বলে, বাট এটাকে অ্যাকচুয়ালি সিমলেস প্যাটার্নই ধরা মানে কি শ্রেয় আমার দিক থেকে। তারপর ইয়োগ ডিজাইন আসবে, ইয়োগ অ্যান্ড লেস, এগুলো খুবই সিম্পল জিনিস, বাট এগুলো জাস্ট কনসেপ্টে রাখছি আপনাদেরকে। এই কোর্সে মানে সিলেবাসের বাইরে আমি বেটার কিছু শেখাবো ইনশাল্লাহ। পাঞ্জাবি এমব্রয়ডারি ডিজাইন, লেগিংস ডিজাইন, ঠিক আছে, জার্সি আসবে, পোলো টি শার্ট আসবে। ওকে, লেগিংসের ক্ষেত্রে আমি দেখাচ্ছি না, লেগিংস, জার্সি, পোলো টি শার্ট ডিজাইন, ঠিক আছে। এখানের মধ্যে হচ্ছে কি আপনার ওই যে মোকাফকে ব্যবহার করে কিভাবে ডিজাইনগুলোকে করতে হয়, ঠিক আছে, মোকাফকে ব্যবহার করে কিভাবে ফাইলটা মেক করতে হয় সব কিছু আমি দেখিয়ে দিব, ফাইল মেকগুলো করা, ঠিক আছে। বাট এখানে যাওয়ার ক্ষেত্রে একটু স্কিলে যেতে হবে, বাট এখানে আমি জাস্ট কোর কনসেপ্টগুলো দিয়ে রাখছি, বাট আপনাদেরগুলো আমি সিকোয়েন্স ওয়াইজ সবগুলো প্র্যাকটিস করবো যাতে করে আপনাদের জিনিসগুলো ধরতে খুবই সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার এই যে কার্গো প্যান্ট, ডেনিম, এগুলো তেমন বেশি মানে বেসিক জিনিস, এগুলো হচ্ছে কি আপনারা জাস্ট লাইন আর্টগুলো প্র্যাকটিস করার জন্য জিনিসগুলো আনা, বাট এখানে হচ্ছে কি বেসিক পোর্ট্রেট, ঠিক আছে। এখানে হচ্ছে কি আপনার এই যে কনসেপ্টের মধ্যে যে লাইন আর্ট আমি শেখাবো, এখানে আপনাদের যে কোনো একজনের কোর্সের যে কোনো একজনের, আমি ছেলেদেরকে মানে এখানে করছি না কোনোভাবে অথবা বৈষম্য মানছি না, বাট এখানে মেয়েদের পিকচার দিয়ে পোর্ট্রেটটা আমি করে দেখাই প্রত্যেকবার। এটার একটা রিজন, সেটা হচ্ছে কি ছেলেদের চুলের মধ্যে এবং আই শ্যাডোটের মধ্যে মানে আইল্যাশের মধ্যে তেমন কোনো কাজ থাকে না, ঠিক আছে, ওটা খুবই সিম্পলভাবে করে ফেলা যায়, বাট মেয়েদের দিক দিয়ে একটু কাজটা বেশি করতে হয়। সো কাজটা বেশি করে দেখালে আপনাদের শেখাটাও বেশি হবে। সেক্ষেত্রে আমি যে কোনো একজনের পোর্ট্রেটকে, যে কোনো একজনের ছবিকে ডিরেক্টলি এখানে পোর্ট্রেট করে দেখাবো, ডিজাইনিং পোর্ট্রেট স্কেলে, ঠিক আছে। সো এই স্কিলটা যখন আপনার চলে আসবে, আপনি এরপর হচ্ছে গিয়ে যত ধরনের প্রিমিয়াম ওই স্কিলটাকে কাজে লাগে। এখানে ধরুন আমি ফ্লাওয়ার ভেক্টর দিলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি খুব ইজিতে মেক করতে পারবেন। এগুলো যদিও ওয়াটার কালার ভেক্টর, বাট এই ধরনের কিছু এখানে আরও যাই, এই ধরনের কালারিংগুলো কনসেপ্টগুলো আপনি খুব ইজিতে মেক করতে পারবেন, ঠিক আছে। কালার নিয়েও যখন আমি ক্লাসগুলো দিব, এরপর হচ্ছে গিয়ে এখানে ফটোশপ ইন্টারফেস এগুলো আসবে। আমি সিরিয়াল ওয়াইজ সব কিছু আপনাদেরকে একটা করে করবো এখানে, ঠিক আছে। হুডি, ট্যাঙ্ক টপ, প্রিন্ট ডিজাইন, ঠিক আছে। টি শার্টে যেসব আমাদের প্রিন্টিংগুলো হয়, ঠিক আছে, আমি ওই ডিজাইনগুলো নিয়ে দেখাবো। টি শার্টে যেগুলো ব্লকগুলো হয় সেটা ডিডিএফ প্রিন্ট হতে পারে, সেটা স্ক্রিন প্রিন্ট হতে পারে, সেটা আপনার সাপ্লিমেন্টারি প্রিন্ট হতে পারে, ঠিক আছে। সেম কাজটা আবার আমাদের কি করতে হবে, আপনার হুডিতেও ডেভেলপ করা যায়, ঠিক আছে। দেন আপনারা 3 পিসেস কামিজ, ঠিক আছে, যে কোনো একটা চুজ করে নেবেন, ঠিক আছে। সাপোজ আমি এখানে দেখাই 3 পিসেস এবং কামিজের মধ্যে আমার কি ডিজাইন হতে পারে, ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে কি প্রিন্ট, ঠিক আছে, এগুলো কাপড়ের মধ্যে প্রিন্ট করা, এটার একটা সাইজ রেশিও আছে, ঠিক আছে। যদি এগুলো আপনারা 1-2 পিস প্রিন্ট করেন এগুলো পসিবল না, ঠিক আছে। বাট কারো ডিজাইনার হিসেবে কাজ করতে গেলে এই যে একটা 3 পিস অথবা কামিজের জন্য কাপড়ের সাইজটা কীভাবে নেবেন, ওড়নার সাইজটা কীভাবে আপনি সিমলেসভাবে নেবেন, এখানের জিনিসগুলোকে আপনি কীভাবে কাজ করবেন না করবেন, এই জিনিসগুলো একদম অ্যাডভান্স লেভেল আসবে, ঠিক আছে। সো এই আবার সেম টেকনিককে কাজে লাগিয়ে আপনি অন্যান্য প্রিন্টিং ডিজাইন, সাপোজ কিছু পাঞ্জাবি হয় প্রিন্টেড পাঞ্জাবি, এগুলোও করতে পারেন, ঠিক আছে। সেম টেকনিক, এগুলো আমি কোর্স মানে ক্লাস শেষে আপনারা আমাকে একটু রিমাইন্ডার দিবেন যদি আমি ভুলে যাই, বাট আমি দেখিয়ে দিব। বাট কামিজ ডিজাইনগুলো থেকে আমাদের ফটোশপ দিয়ে করা যাবে, ইলাস্ট্রেটর দিয়েও করা যাবে, আবার কামিজের টেকনিক দিয়ে সেমভাবে কিছু শাড়ি থাকে আপনার, ঠিক আছে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন। এখন অনেকে হ্যান্ড পেইন্ট করে, অ্যাকচুয়ালি হ্যান্ড পেইন্ট দিয়েও পসিবল, বাট হ্যান্ড পেইন্ট দিয়ে অ্যাকচুয়ালি অতটুকু প্রোডাক্টিভিটি এবং নিখুঁততা আনা সম্ভব না, বাট হ্যান্ড পেইন্টের কাজে অনেক ভ্যালু, যারা করতে পারেন তাদেরকে অ্যাকচুয়ালি হ্যাটস অফ। বাট এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্ট করা, ঠিক আছে। সো এই প্রিন্টগুলো কিন্তু আপনার আবার সফটওয়্যারের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। সো এগুলোর একটা টেকনিক আছে, ফটোশপকেও ব্যবহার করে করতে পারেন, চাইলে ইলাস্ট্রেটরকেও ব্যবহার করে করতে পারেন, চাইলে দুটাকেই ব্যবহার করে করতে পারেন, ঠিক আছে। সো কিন্তু ওই পর্যায়ে যেহেতু এই কোর্সগুলো আমি লাস্টের দিকে রাখছি কিসের জন্য, অ্যাকচুয়ালি এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এগুলোর জন্য আপনার অ্যাকচুয়ালি ওইভাবে স্কিলটাতে চলে যেতে হবে, ঠিক আছে। সো আমি একদম
কোর ধরে 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 করাতে যাচ্ছে, অনেকদিন পর কোর্স স্টার্ট করছি, আশা করবো আপনারাও কোঅপারেট করবেন। বাট আপনারা যদি প্র্যাকটিস না করেন এখানে আমি আপনাদেরকে কোনোভাবেই ঠেলে ঠেলে কোথাও নিয়ে যেতে পারবো না। অন্তত আজকে থেকে আপনাদের ডেইলি 3 ঘন্টা প্র্যাকটিস টাইম আপনাদের ধরে রাখতে হবে। এবং রোজা পর্যন্ত, আমাদের রমজান পর্যন্ত উইকলি একটা করে ক্লাস হবে। রমজানের পর হয়তো আমাদের উইকলি 2টা অথবা 3টা করে ক্লাস হবে, ঠিক আছে? আর ক্লাস শেষে আমি আজকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, মানে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিব, যেখানে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এবং দেখার পর অবশ্যই আমাকে কি হয়তো গ্রুপে জানাবেন অথবা আমাকে পার্সোনালি নক দিয়ে জিনিসগুলো কি বুঝছেন না, কোথায় কী প্রবলেম আমাকে জিজ্ঞেস করে নেবেন। আর ভিডিও যেহেতু থাকবে আই হোপ আপনাদের প্র্যাকটিস করতেও সুবিধা হবে, ঠিক আছে? সো আমি সফটওয়্যারে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে একটু, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সবার সাথে একটু ইন্ট্রোডাকশনটা হওয়ার দরকার, ঠিক আছে? আমি একজন নাম বলছি, আপনারা একটু কোঅপারেট করবেন আমার সাথে। আচ্ছা, আরিফা সুলতানা আপু, আপনার নামটা বলবেন এবং কোথা থেকে আছেন এবং কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন, এই কোর্সে কেন এসেছেন, এটা একটু জানাবেন। আরিফা সুলতান আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? জি ভালো আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করব আপনার এক্সপেকটেশন আমি ফুলফিল করতে পারবো। বাট এক্সপেকটেশন ফুলফিল করতে আমার একটাই কথা, সেটা হচ্ছে কেউ যে আমি এখন ফার্স্টের দিকে কিন্তু আমি বলে দিলাম ডেলি 3 আওয়ার্স প্র্যাকটিসের জন্য রাখতেই হবে, মাস্ট, ঠিক আছে? আর এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি এখানে আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যারা কিন্তু অলরেডি সফটওয়্যার অনেক ভালো কাজ করে, ঠিক আছে? সো হয়তো ফার্স্টের দিকের ক্লাসগুলো তাদের একটু বোরিং লাগতে পারে, কারণ বেসিক টুলসের কাজ দেখাবো এখানে। সো বেসিক টুলসের যেটুকু কাজ আপনাদেরকে দেখালে, যেটুকু প্র্যাকটিস আমাদের ডিজাইন করার জন্য দরকার, আপাতত আমরা ওটুকু দেখব। বাকি টুলসের কাজগুলো আমরা ডিজাইন করতে করতে শিখবো, ঠিক আছে? কারণ এটা কেন করতে হচ্ছে, এখানে অনেকে আছে যারা হচ্ছে কি 50%-এর উপরে, যারা একদমই বিগিনার, সফটওয়্যার একদমই মানে পুঙ্খানুপুঙ্খানু কী কোথায় আছে জানে না। সো আমার যেহেতু আমি সবসময় কোর্স করালে বেসিক টু অ্যাডভান্স লেভেলের করাই, সো আমি ফার্স্ট একদম বেসিক থেকে ধরবো। আশা করব যারা কাজগুলো পারেন তারাও কিন্তু হোমওয়ার্কগুলো জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, আয়েশা কোথা থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, কেন কোর্সে জয়েন দিয়েছেন বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কোন ইউনিভার্সিটি থেকে এবং কেন এই কোর্সে জয়েন দিয়েছেন জানাবেন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, ওনার মনে হয় এখানে টেকনিক্যাল কিছু এরর হচ্ছে, ওনার কাছে আমরা পরে যাচ্ছি। বাবুল দেওয়ান ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনাকে লং টাইম ধরে ওয়েট করাইছি কোর্সের জন্য, এর জন্য আমি খুবই দুঃখিত। জি, আমি বাবুল হোসেন, আমি শেখার কারণ হচ্ছে আমি যেহেতু একজন চাই, যাতে যেহেতু আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই, এই কারণে এই কোর্সের প্রতি আমার অধিক আগ্রহ, সেটা আপনিও জানেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি জানি, কারণ আপনাকে মনে হয় মানে কোর্স আমাদের লেট হওয়াতে আপনাকে রিফান্ডের জন্য বলা হয়েছিল, আপনি বলেছিলেন না, আপনি ওয়েট করবেন।
সো সমস্যা নাই, আমি আমার তরফ থেকে ফুল আমার সাপোর্ট পাবেন। এখানে একটা জিনিস আমি একটু কারেকশন করে দিই, ঠিক আছে? এখানে আমরা যে কাজটা করব সেটা বেসিক্যালি আপনি যদি নিজের কোনো গ্রো আপ ব্র্যান্ড করতে যান সেক্ষেত্রে আপনার কাজ দিবে। আবার কোনো কিছু কিছু ফ্যাশন ব্র্যান্ড থাকে যারা হচ্ছে কি এই ধরনের প্রিন্টিং নিয়ে, এই ধরনের ইলাস্ট্রেশন নিয়ে, ফ্যাশন ইলাস্ট্রেশন নিয়ে কাজ করে, সেক্ষেত্রেও কাজ দিবে। আবার গার্মেন্টসে যখন আপনি অ্যাজ এ প্রোডাক্ট ডেভেলপার হিসেবে জয়েন দিবেন তখন কিন্তু জাস্ট আপনার ফ্যাশন গ্রাফিক এটা দিয়ে কাজ হবে না, তখন আপনার ওই যে আমি বাকি কিছু সফটওয়্যার দেখে সেগুলো তো আপনার আয়ত্ত আনতে হবে। আর যেহেতু আপনি বলেছেন আপনি স্কেচ ভালো পারেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা ফ্রিল্যান্সিংয়েরও ভালো সুযোগ রয়েছে। বাট সেক্ষেত্রে হচ্ছে কি আপনি স্কেচ যেহেতু ভালো পারেন আপনার একটা ডিজাইন ট্যাপ ম্যান্ডেটরি লাগবে, ঠিক আছে? আমি যখন এখানে গ্রে স্কেল পোর্ট্রেটটা করাবো আমি এখানে পেন টুল দিয়েও কিছু কাজ দেখাবো, আবার আপনার হচ্ছে কি ডিজাইন ট্যাব দিয়েও করে দেখাবো, ঠিক আছে? সো দুইটার যখন কাজটা করে দেখাও আপনার দুইটার ইজিসটা আরও ভালোভাবে বুঝে যাবেন। আর পোর্ট্রেট যখন করতে করতে আপনারা যখন একটা হিউম্যান পোর্ট্রেট করতে 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 নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তখন যে কোনো কিছুকে আপনার সফটওয়্যার স্কেচ করতে অথবা ডিজাইন করতে, কালার করতে আপনার সমস্যা হবে না, ঠিক আছে? আশা করি আপনার এক্সপেকটেশনটা ফুলফিল হবে ইনশাল্লাহ। ইসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। বাট আমি এখানে একটা জিনিস ফার্স্টে ক্লিয়ার করছি, গ্রাফিক ডিজাইন আর ফ্যাশন গ্রাফিক এক জিনিস নাম। গ্রাফিক ডিজাইন হচ্ছে কি স্টিল গ্রাফিক, স্টিল গ্রাফিক হচ্ছে গিয়ে সাপোজ এই যেখানে যা দেখতে পাচ্ছেন এটাও একটা গ্রাফিক, ঠিক আছে? বাট এটা যদি এখন আমি সফটওয়্যারের মাধ্যমে কোনোভাবে এটাকে মুভমেন্ট করে দেখাই তখন এটা হবে মোশন গ্রাফিক, ঠিক আছে? এখানে স্টিল গ্রাফিকের অন্তর্গত যে কোনো কিছু হতে পারে, সেটা ব্যানার হতে পারে, সেটা লোগো হতে পারে। এই যে আপনি ইউনিভার্সিটির কথা বলতেছেন, ইউনিভার্সিটির সামনে যে একটা লোগো দেওয়া আছে ওটাও একজন গ্রাফিক ডিজাইনার করছে, ঠিক আছে? সো সফটওয়্যার অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের ব্যবহার যারা করে মূলত ওই স্টিল গ্রাফিকের অন্তর্গত পড়ে। বাট আমাদেরটা হচ্ছে একটু ডিফারেন্ট, ওই গ্রাফিক ডিজাইনের একটা ক্যাটাগরি ফ্যাশন গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা কাজ করি। ফ্যাশন গ্রাফিক ডিজাইন কি, যারা ফ্যাশন সেক্টরে যেতে যাচ্ছে, ঠিক আছে? এই সফটওয়্যারগুলো যেগুলো প্রিন্টিং মাধ্যম, যেগুলো ফ্যাশন সেক্টরের জন্য ব্যবহার করা হয়, ফ্যাশনের জন্য ব্যবহার করা হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, আমরা ওগুলো শিখবো, ঠিক আছে? কারণ এখানে আমাদের ব্রোশিয়ার, বিজনেস কার্ড, তারপর হচ্ছে কি ফটো ম্যানিপুলেশন, তারপর হচ্ছে এই ধরনের জিনিসগুলো আসবে না। এখানে হচ্ছে কি যেগুলো আমাদের ডিজাইনের সেক্টরে, ক্লোথিং ডিজাইন সেক্টরে ক্লোথিং ডিজাইন করার জন্য আসবে, আমরা ওগুলোই শিখবো, ঠিক আছে? একদম সেপারেটভাবে, ঠিক আছে? আচ্ছা, মেহেদি রহমান ভাইয়া কেমন আছেন? জি ভাই, তো আছি ভালোই। তো আমার নাম তো হচ্ছে মেহেদি, আর আমি আছি হচ্ছে আপনার একটা আইটি রিলেটেড একটা কোম্পানিতে। মেইনলি হচ্ছে আমাদের কোম্পানির ইম্পোর্টার, ডিস্ট্রিবিউশন এবং সলিউশন। তো যাই হোক, আর আমি আপনার এই কোর্সটা করছি এই কারণে যে আমি তো অলরেডি আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে আপনার টি শার্ট ডিজাইনিং। তো আমি আছি আপনার ই কমার্স প্ল্যাটফর্মে এবং আমার এগুলোর সামনে প্রয়োজন হবে আমার অফিসের প্রয়োজন হবে বলতে আমার অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ এইগুলো চালানো শেখার জন্য আমাদের একটা কোম্পানি সুযোগ দিচ্ছে। তো যাই হোক, হচ্ছে গার্মেন্টস সেক্টরের মাধ্যমে যেহেতু আমাদের দেশে গার্মেন্টস সেক্টরের অবস্থা ভালো, তো আমি চাচ্ছিলাম যে এই ডিজাইনিং সেক্টরের মাধ্যমে আমি যদি এটার সাথে অ্যাড হয়ে আমার প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা করা যায়, সেটা আমি চেষ্টা করছি। হ্যাঁ, প্যাসিভ ইনকামের ক্ষেত্রে দুটো অপশন, সেটা হচ্ছে কি আপনারা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করার মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম এখানে করতে পারেন নিজের জবের পাশাপাশি, এটাও একটা প্যাসিভ ইনকাম। আবার কিছু মাইক্রোস্টক সাইট রয়েছে, আমি ব্যাটারগুলোকে বলে যেগুলো থেকে আপনি আর্নিংটা ভালো পাবেন, ফ্রিপিক, শাটারস্টক এবং শাটারস্টক না, ফ্রিপিক, অ্যাডোব স্টক, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ক্রিয়েটিভ ফ্যাব্রিকার, ঠিক আছে? যদি আমার এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু থাকবে না, বাট আপনি কোর্সটা শেষে আমি এখানে বলাই ছিল যদি আপনি স্কিলটা ডেভেলপ করে, যেমন আমি এখানে একটা প্যাটার্ন ওপেন করে রাখছি, ঠিক আছে? এই প্যাটার্নটা হচ্ছে কি সম্পূর্ণ আমার নিজের করা।
আপনি যখন অন্যান্য কোনো সাইট থেকে আপনি যখন এলিমেন্টস ইউজ করে কাজ করবেন, ওটা কিন্তু টোটাল ওনারশিপ আপনার না। যদি আপনি ওভাবে এডিট করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন ধরুন আপনার মতো, দেন ওকে। বাট এখানে যা এলিমেন্টস আছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে এখানে যেটা কনসেপ্ট আছে, এখানে যেটা প্যাটার্ন আছে, এটা আমি সম্পূর্ণ নিজের করা। তো এই সিমলেস প্যাটার্নটার ওনার আমি। এ ধরনের প্যাটার্নকে আপনি ডিজাইন করে, বিভিন্ন রকম ভেক্টরকে ডিজাইন করে, বিভিন্ন রকম মোটিভকে ডিজাইন করে, বিভিন্ন রকম ক্যারেক্টার ডিজাইন করেও কিন্তু আপনি এই সাইটগুলো থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু এখানের জন্য আপনার কোয়ালিটিফুল ডিজাইন দিতে হবে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। এটা যদি আপনি 1 বছরের সময় নিয়ে করতে পারেন, দেন নেক্সট ইয়ার থেকে আপনার ধরেন আর কোনো হ্যাজেল নিতে হবে না। অ্যাটলিস্ট মান্থলি আপনার $300-400 হ্যান্ডসাম আর্নিং এই 3টা সাইট থেকে চলে আসবে, যদি মিনিমাম 1000 প্রোডাক্টও আপনি এখানে অ্যাপ্রুভ করাতে পারেন। সো এটা হচ্ছে কি সিমলেস প্যাটার্ন। যেমন দেখেন এখানে কিন্তু কি একটা কার্ড আছে, বাট আমরা যখন এটাকে একটার সাথে একটা অ্যাড করবো, এটা কিন্তু মিলে যাচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের কি গ্যাপিং নাই, কোনো দিক দিয়ে যেটা জোড়া লাগছে এটা বোঝা যাবে না। সেটা আমি যে সাইড থেকে এটাকে অ্যাড করব, এটা ওই সাইডে কিন্তু কি অ্যাড হয়ে যাবে। খুব সিম্পল। এটা যেমন যতই লাগাতে থাকবে, এটা ততই সেমভাবে সেম রেশিওতে সব দিক দিয়ে বড় হতে থাকবে। এগুলো কিছু ক্যালকুলেশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব। আচ্ছা, ফার্স্ট ক্লাস একটু ওই জন্য একটু আপনাদের বোরিং যাচ্ছে, বাট এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আমরা নেক্সট ক্লাস থেকে এত ডিউরেশন ফেলবো না ইন্ট্রোডাকশনগুলো নিয়ে। কারণ ফার্স্ট ক্লাসে যদি এখানে যারা একদমই সফটওয়্যার এবং যারা একদমই এই সেক্টর নিয়ে কিছুই জানে না, তাদেরকে যদি কোনো ধরনের নলেজ দেওয়াই না হয়, তারা অ্যাকচুয়ালি একটু কনফিউশনের মধ্যে থাকবে যে অ্যাকচুয়ালি কী শিখতে যাচ্ছে কোর্স থেকে। ঠিক আছে, সো রিসিং আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। এই কোর্সটা কেন করতে যাচ্ছেন? স্মার্ট কোয়েশ্চেন অ্যান্সার, থ্যাঙ্কস। আচ্ছা, নেক্সট রাইসা। এই কোর্সটা কেন করতে চাচ্ছেন? ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এর জন্য আপনাদের ধৈর্য করে। আচ্ছা, শাহিদ ইকবাল ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তো আপনাদের দোয়া এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। একটা জবে আছি, তো এখন চাচ্ছি যে আমি ফিডি অথবা এই ফ্যাশন ডিজাইন নিয়ে জব সেক্টর যাব। তো আমি চাচ্ছি আর একটু মানে স্কিলটা ডেভেলপ করার জন্য এই কোর্সটা করতে চাচ্ছি। আচ্ছা, পোর্ট সিটি থেকে কমপ্লিট করেছেন? জি। আচ্ছা, এখন মনে হয় এখানে আশরাফ স্যার চেয়ারম্যান রান? জি হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি কমপ্লিট করছি 2023 সালে, অনেক আগে। আচ্ছা, সো আপনি যেটা যাচ্ছেন পিডি মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টে, ঠিক আছে? আচ্ছা, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কিন্তু যদি আপনি জয়েন দিতে চান, শুধু ফ্যাশন গ্রাফিক দিয়ে কিন্তু হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আপনার ফ্যাশন গ্রাফিক ডিজাইনে আপনার মিনিমাম 70% আপ স্কিল লাগবে। সেই সাথে হচ্ছে গিয়ে আপনার এই যে আমাদের অফিস যেটা থাকে, যেমন হচ্ছে গিয়ে আপনার পাওয়ার পয়েন্ট, স্লাইড, এগুলোতে একটু মোটামুটি স্কিল থাকলে বেটার। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি আপনার ম্যান্ডেটরি সব থেকে বেটার স্কিল থাকতে হবে, আপনার প্যাটার্ন বুঝতে হবে। থার্ড হচ্ছে গিয়ে আপনার ক্লোথ 3D অথবা ক্লোথ 3D হলে হবে, এবং প্যাটার্নের সফটওয়্যার যদি আপনার স্কিলটা থাকে বেটার। এবং কাপড়গুলোকে এখন যদি আপনি নিজে প্র্যাকটিস করতে যান, আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, ব্লেন্ডার এবং আপনার হচ্ছে কি অ্যাডোবের যেটা আমি 3D সফটওয়্যার ইউজ করতেছি, সাবস্টেন্স পেইন্টার, ঠিক আছে? সো এই দুটো সফটওয়্যার অ্যাকচুয়ালি লাগে না তেমন। যদি আপনি ক্লোথ 3D এর পেইড সফটওয়্যার মানে কি পেইড সাবস্ক্রিপশন ইউজ করেন, আপনি যদি কোনো গার্মেন্টসের আন্ডারে জব করেন, তখন কিন্তু এটা ওরাই দিয়ে দিবে, ঠিক আছে? তখন লাগে না।
বাট আমরা যেহেতু অ্যাকচুয়ালি এখন স্টুডেন্ট লেভেলে এতটুকু এফোর্ট এখন আমরা করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের যেহেতু ক্র্যাক ইউজ করতে হয়, ক্র্যাকের ক্ষেত্রে ওই জিনিসটাকে রিয়েলিস্টিক টেক্সচারাইজ করার জন্য কিন্তু আমাদের এই দুটো সফটওয়্যারটার দরকার হয়, এতটুকুই। না হয় এই দুটো সফটওয়্যার দিয়েও আবার অন্যান্য অনেক কাজ করা যায়, বাট আমরা ওইটাই করবো যেটা আমাদের দরকার, ঠিক আছে। সো আপনাকে আমি ওটাই বলবো, আপনি মানে এটাতে কমপ্লিট করে স্কিল দেন আরেকটাতে জাম্প করবেন, যেহেতু আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্টে যেতে যাচ্ছেন, ইনশাআল্লাহ। ঠিক আছে। সারা রেবিন তাজুল স্যার বলেন, আপনি কোন ইউনিভার্সিটি থেকে এবং কেন কোর্সটা করতে আসছেন? ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট। কোর্স করতে আসছি হলো যে ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইনিং। ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইনিং এন্ড টেকনোলজি। আচ্ছা আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং হবে না, ফ্যাশন ডিজাইন হবে, একই আর কি, বুঝলেন? আচ্ছা কোর্স করতে আসছি হলো যে আমার টাকা তো ভালো পারি না, সেজন্য সফটওয়্যারে যদি নিজে স্কিল ডেভেলপ করা যায়। ঠিক আছে, ওকে, সবার সাথে ইন্ট্রোডাকশনটা হলো। এখন আমরা ডিরেক্টলি সফটওয়্যারে চলে যাচ্ছি। সো সফটওয়্যার আপনাদেরকে আমি এখানে বলবো, আপনারা সবসময় এটা নিজের উপর যে আপনারা টাস্ক বারে রাখবেন নাকি এখানে মেনুতে রাখবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের বিষয়, ঠিক আছে। আমি এটা কেটে দিচ্ছি। আমি আজকে একটু করে সফটওয়্যার ইন্টারফেসগুলো পরিচয় করাবো যারা একদমই জানে না। আমি কিন্তু ওই নেক্সট ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো এখানে ধরে ধরে, ঠিক আছে। কারণ আপনারা যদি এগুলো বলতে না পারেন, জাস্ট দেখেই শেষ, তাহলে হবে না, ঠিক আছে। আমি একদম যেমন আমার ডেস্কটপের বারটা একদম ক্লিন রাখতে পছন্দ করি, আপনারা চাইলে এখানেও রাখতে পারেন। সো আমার এখানে সফটওয়্যারটা ওপেন করার পরে সফটওয়্যারের জিনিসটাকে আপনার এইভাবে দেখাবে, ঠিক আছে। সো আপনাদের এখানে কোনো কাজই দেখাবে না, আমি জাস্ট আজকে ইলাস্ট্রেটর নিয়ে ব্রিফ করছি। সো এখানে কোনো কাজই দেখাবে না। কেন দেখাবে না? আপনারা এখনও ধরেন যদি কোনো কাজ করে না থাকেন দেখাবে না, আর যদি কোনো কাজ করে থাকেন আমার মতো অল্প স্বল্প তখন দেখাবে, ঠিক আছে। সো এখানে শেয়ার্ড উইথ ইউ, ঠিক আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি এই যে মডেলটা এটাকে আপনারা অ্যাভয়েড করবেন, বিকজ অফ কেন, এটা যারা আমরা পেড ইউজ করি, পেড সাবস্ক্রিপশন ইউজ করি ওদের জন্য, বাট এটা আমাদের কোনো কাজে আসবে না। দেন এখানে লেটার, তারপর হচ্ছে কি পোস্ট কার্ড, এখানে কমন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এক একটা সাইজ রেশিও, ঠিক আছে। আমরা মানে প্রত্যেকটা জিনিস এখানে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব এবং প্রত্যেকটা আর্টবোর্ডের এক একটা সাইজ থাকে, ঠিক আছে। সো এগুলো সাইজ রেশিও, যদি এখানে একটা সাইজ রেশিও আমাদের কাজ আসবে না, সো আমরা এখান থেকে কোনো সাইজ নিব না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি যারা সাবস্ক্রিপশন ইউজ করে তাদের জন্য, আদারওয়াইজ এখানে কোনো কাজ নাই। এই ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এখানে যেগুলো কাজ আছে এগুলো আমরা যখন সফটওয়্যারটাকে ওপেন করবো, ভেতরে যাব, এখানে সফটওয়্যার ওপেন করছে, ফাইল ওপেন করি, যখন ফাইল ওপেন করবো তখন আমরা এখান থেকে জিনিসটা দেখে নিব। আর এখানে লার্নটা আপনারা অ্যাভয়েড করবেন, লার্নটা আপনারা আমার কাছ থেকে শিখবেন, সো এখান থেকে অ্যাভয়েড করবেন। সো এখানে আপনারা ধরেন বাই এনি চান্স কোনো ফাইল আগে থেকে সেভ রাখছেন, সাপোজ ধরেন আমি এখানে গেলাম, ঠিক আছে, ইপিএস, এবং এখানে দেখতে পাচ্ছেন এআই, ঠিক আছে। আমি সবসময় সবাইকে প্রেফার করি আপনারা ইপিএসে সেভ করার জন্য, জিনিসটা মাথায় রাখবেন। আমি জিজ্ঞেস করবো ইপিএস সিসি ভার্সনে সবসময় অ্যাডোব ইলাস্ট্রেটরের সব ফাইল সেভ করবেন, ঠিক আছে। প্যাকেজ আকারে সেভ করা এক জিনিস, আর ডিরেক্টলি ফাইলটাকে সেভ করা আরেক জিনিস, ঠিক আছে। ইলাস্ট্রেটরও না কেন, সাপোজ আপনি ফাইলটা মেক করার পরে, সেভ করার পরে আপনি যাদেরকে দিলেন তাদের ওখানে ওই সেম ভার্সনের সফটওয়্যারটা নাই অথবা আপস অ্যান্ড ডাউন হয়ে গেছে, তখন যখন সে সফটওয়্যারটা ওপেন করবে কিছু না কিছু জিনিস মিসিং দেখাবে। বাট যখন ইপিএস আপনি সিসি ভার্সনে ওকে দিবেন, ইপিএস সিসি ভার্সনে যখন সেভ করে জিনিসটা দিয়ে দিবেন, সে যে ভার্সনে ইউজ করুক, সে যে ওল্ডার ভার্সনে ইউজ করুক, তার ওখানে জিনিসটা একদম অ্যাকুরেটভাবে নিখুঁতভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো সাপোজ ধরেন এখানে ফাইলগুলো সেভ আছে, আমরা যখন এখানে ওপেন ক্লিক করব, ওপেন থেকে গিয়ে আমরা ফাইলগুলোকে পয়েন্ট দেখিয়ে দিলে, এই যে ফাইলের আমি এখানে এক একটা দেখাই দিলাম, ওপেন ফাইলটাকে ক্লিক করে এখানে ওপেন করলাম। বাট এত কষ্ট কেউ করে না, অ্যাকচুয়ালি ফাইলের জায়গায় গিয়ে ডাবল ক্লিক দিলেই ফাইলগুলো ওপেন হয়ে যায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি এখন আসি নিউতে, ঠিক আছে। নিউতে যাওয়ার পর এগুলো হচ্ছে কি এক একটা সাইজ, ঠিক আছে। আশা করছি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এখানে এগুলো হচ্ছে কি এক একটা সাইজ, এটা হচ্ছে F4 সাইজ, এটা হচ্ছে কমন একটা সাইজ, ঠিক আছে। সো আমরা এখানে কাজ করব ওয়েব এবং প্রিন্ট নিয়ে। প্রিন্ট মানে হচ্ছে কি যেটা প্রিন্ট হয়, ঠিক আছে, যে জিনিসটা আমরা প্রিন্ট করব ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। এবং এটা হচ্ছে কি ওয়েব, ঠিক আছে। ওয়েবের মধ্যে এগুলো হচ্ছে কি এক একটা সাইজ রেশিও। সো আমরা ডিজাইন করার সময় সবসময় প্রিন্টিংয়ে করবো, যেহেতু আমাদের প্রত্যেকটা ডিজাইনে প্রিন্টিং হওয়ার চান্সেস হচ্ছে কি 80 থেকে 90%, ঠিক আছে। সো এটা নিয়ে করব।
যারা হচ্ছে কি ইন ফিউচার মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করবেন তারা তখন কি করবেন, ওয়েব মোডে নিয়ে কাজ করবেন। যদিও আমরা বাই এনি চান্স প্রিন্ট থেকেও চাইলে আমরা কিন্তু কি ফাইলকে কিসে নিতে পারবো, আপনার ওয়েবে নিতে পারবো, আর ওয়েব থেকে চাইলে ফাইলকে আমরা প্রিন্টে নিতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো ইজিতে আমরা করে ফেলতে পারবো। আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এখানে ওয়েব মানে কি, এটা জিনিসটা মাথায় রাখতে হবে। ওয়েব মানে হচ্ছে গিয়ে আপনার এখানে RGB। ঠিক আছে, আমি যদি এখানে দেখাই RGBর একটা ফরমেশন রয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, RGB ফরমেশন। ঠিক আছে, এই যে হাউ RGB ওয়ার্ক। ঠিক আছে, RGBর আগে দিয়ে যেটা মেন মিনিং এটা আপনাদের জানতে হবে। R মিনস হচ্ছে কি রেড, G মিন হচ্ছে গিয়ে গ্রিন, এবং V মিনস হচ্ছে গিয়ে ব্লু। ঠিক আছে, এই যে এখানে কালারের ক্ষেত্রে আপনারা প্রাইমারি কালার হয়তো পড়ে থাকছেন, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন প্রাইমারি কালার, টারশিয়ারি কালার, সেকেন্ডারি কালার, এগুলোর একটা কালারের সিস্টেম আছে। ঠিক ডিজিটাল কিছু কালারের কোড সিস্টেম আছে। ঠিক আছে, এই যে রেড, গ্রিন, ব্লু, এবং এগুলোকে মিক্স করে এখানে যে কালার সিস্টেমটা হয় এটাকে বলে RGB হচ্ছে কি আমরা যেগুলো দেখতে পাই ডিজাইন করার পর আমরা জেপিজি অথবা PNG আকারে যে জিনিসটাকে দেখতে পাই ওই জিনিসগুলোকে RGB বলা হয়। ঠিক আছে, এবং অনুরূপভাবে প্রিন্ট মানে হচ্ছে কি দেখেন এখানে যখন আমি ওয়েবে যাচ্ছি এখানে কিন্তু কি কালার মোড RGB লেখা উঠতেছে, বাট আমি যখন এখানে প্রিন্ট ক্লিক করতেছি এখানে কিন্তু কি CMYK। এখন CMYK এরও সেম একটা কালার কোড রয়েছে, এগুলো জানতে হবে মানেটা কি। CMYK সার্চ দিলাম। ঠিক আছে, C মিনস হচ্ছে গিয়ে সায়ান, M মিনস হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা, Y মিনস হচ্ছে এখানে ইয়েলো, এবং K মিনস এখানে ব্ল্যাক না, K মিনস হচ্ছে এখানে কি। ঠিক আছে, এখানে ব্ল্যাকটা অনেকে বলে বাট এখানে আপনারা ধরবেন এটাকে কি। ঠিক আছে, সেম এই কালারেরও এই কোডেরও কিছু সিস্টেম রয়েছে, সেম কোড। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে কি প্রিন্টিং পারপাসে আমরা দেখতে পাই। ঠিক আছে, যেটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট পারপাসে যেটা আমাদের কমান্ড নিবে তখন আমাদের এই CMYK মোডে করতে হবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, দেন আমরা চাইলে এখানের মধ্যে যে কোনো ফাইলের নাম দিতে পারবো। আমি এখানে FZD50 দিলাম। ঠিক আছে, দেন এগুলো হচ্ছে কি উইথ, এটা হচ্ছে উইথের বক্স, এটা হচ্ছে কি হাইটের বক্স। উইথ মানে হচ্ছে কি পাশাপাশি, হাইট মানে হচ্ছে কি লম্বালম্বি। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে কি এগুলো আমি যে আর্টবোর্ডটা নিব, আমি জাস্ট নর্মাল একটা ক্রিয়েট করে দেখাই। এই যে এই জিনিসটা আছে না, এই এটাকে বলা হয় আর্টবোর্ড। এই আর্টবোর্ডটার সাইজ আমরা এখানে নিচ্ছি। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এখানে পয়েন্টস। ঠিক আছে, এই পয়েন্টস এখান থেকে এগুলো হচ্ছে কি সাইজ। আমরা কি এটাকে পয়েন্টস আকারে কাজ করব, আমরা কি এখানে পিক্সেল আকারে কাজ করব, নাকি আমরা ইঞ্চ আকারে কাজ করব। ঠিক আছে, সো এখানে একটা জিনিস আমি সেট করে দিই। এখানে সাপোজ আমি সবগুলো তো 1 দিলাম। ঠিক আছে, একটা জিনিস আপনাদের মাথায় মুখস্থ থাকতে হবে, 1 ইঞ্চ ইকুয়ালস টু, এখানে যখন আমি এটাকে আবার পিক্সেলে কনভার্ট করব 72 পিক্সেল, আবার যখন এটাকে আমি ইঞ্চে দেখাবো তখন এটা 1 ইঞ্চ, আবার যখন এটাকে আমি পয়েন্টসে কনভার্ট করব তখন কিন্তু কি PT মানে কি পয়েন্ট। সো একটা জিনিস মাথায় ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, 1 ইঞ্চ ইকুয়াল টু সফটওয়্যারের মধ্যে 72 পিক্সেল অথবা 72 পয়েন্ট। ঠিক আছে, সো সফটওয়্যার এটা হচ্ছে কি অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে কি ভেক্টর বেস সফটওয়্যার, যেটা হচ্ছে কি যতই বড় করি না কেন ফাটবে না। এটা প্রায় 64,000% পর্যন্ত জুম করে কাজ করা যায়। আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখেন আমার এখানে জুম। ঠিক আছে, আমার এখানে একটা জুমের অপশন দেখাচ্ছে একদম কর্নারে। এখানে আমি এখানে একদম জুম করি, দেখেন। ঠিক আছে, দেখেন এখানে 64,000%। আমি এটাকে একদম কপি করে আপনাদের এখানে লেখাটা দেখাই, প্রেস করলাম। ঠিক আছে, 64,000% পর্যন্ত এখানে আমি জুম করতে পারি, বাট ফটোশপে অতটুকু যায় না। ফটোশপে 12-14 সামথিং এরকম যায়, বাট ইলাস্ট্রেটরে এত বিগ রেশিও পর্যন্ত আমরা জুম করে একদম পয়েন্টের একদম ছোট একটা কর্নার পর্যন্ত নিয়ে কাজ করতে পারবো, যা ফাটবে না। ঠিক আছে, সো এই জন্য এখানে পিক্সেল এবং পয়েন্টসের কাজগুলো আসছে। সো ফটোশপ মূলত পিক্সেল নিয়ে কাজ করে, ইলাস্ট্রেটর হচ্ছে আপনার পয়েন্টস ইন সাইজগুলো নিয়ে কাজ করতে পারবো, বাট ফটোশপ অনুরূপভাবে এগুলো আছে, বাট ফটোশপ হচ্ছে কি মূলত পিক্সেল বেসের কাজ করার জন্য। ঠিক আছে, দেন এখানে আমরা যে সাইজটা দিব এটা আমাদের এখানে হয়ে যাবে। সাপোজ আমি এখানে 1000 দিলাম। ঠিক আছে, এখানে আমি 800 দিলাম বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, এখন এই যে এখানে একটা ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি হরাইজন্টাল মানে ল্যান্ডস্কেপ, আর এটা হচ্ছে কি আপনার পোর্ট্রেট। ঠিক আছে, তো এটা যখন ক্লিক করব এটা দেখেন সোয়েপ হয়ে যাবে। উইডটাতে কি হয়েছে, উইডের সাইজ চলে আসছে হাই, আবার উইডের যে সাইজটা ছিল এটা হাইরে
চলে গেছে, এভাবে পারা যায়। এবং এখান থেকে আমি যতটা আর্টবোর্ড দিব ততটা আর্টবোর্ড এখান থেকে ক্রিয়েট হবে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে কি ব্লেড, এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো আমরা যখন কাজ করতে যাব তখন দিব, ঠিক আছে। আপনারা সবসময় রেজুলেশন হাই রাখার জন্য এখান থেকে 300 PPI নিয়ে কাজ করবেন। PPI মানে কি, পিক্সেল পার ইঞ্চ অথবা পয়েন্ট পার ইঞ্চ। আপনার প্রত্যেক ইঞ্চের মধ্যে 300টা করে এখানে পয়েন্ট থাকবে অথবা কি পিক্সেল মিলে একটা এখানে স্পেস অথবা একটা শেপ গঠন হবে, ঠিক আছে, ডিজাইনের জন্য। সেটা যত বেশি থাকবে তত আমাদের কাজ নিখুঁত হবে, ঠিক আছে। এখানে বাকি অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, এতটুকুই আমাদের জন্য মোর দ্যান এনাফ জানার জন্য, ঠিক আছে। সো আমি এখান থেকে সাপোজ সেভ করে দিলাম। আমি আজকে জাস্ট সফটওয়্যার ইন্টারফেস এবং কিছু বেসিক প্র্যাকটিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো এখানে আমার এখানে এইভাবে দেখাচ্ছে, আপনাদের এখানে ওপেন করার পর জিনিসটা এইভাবে দেখাবে, এজেন্সিয়াল দেখাবে, ঠিক আছে। সো এজেন্সিয়াল দেখানোর পর আপনারা এখানে যে সুইস ওয়ার্ডপ্রেস আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে এজেন্সিয়াল ক্লাসিক করে দেবেন, ঠিক আছে। আমি যেভাবে মডিউলটাকে সাজাবো আপনারা চেষ্টা করবেন ওভাবে সাজানোর। আমি এখানে এটাকে রিসেট এজেন্সিয়াল দিয়ে দিই, ঠিক আছে। আপনাদের এখানে এই যে এজেন্সিয়াল থেকে যখন এটাকে আপনি এজেন্সিয়াল ক্লাসিক দিবেন জিনিসটা এইভাবে আসবে, ঠিক আছে। এভাবে আসার পরে আপনারা এখানে সফটওয়্যার অনেকের হয়তো ব্ল্যাক দেখাবে না, অনেকের হোয়াইট দেখাবে। সবার প্রথমে এখান থেকে যাবেন, ফাইল থেকে যাওয়ার পর এডিটে যাবেন, এডিট থেকে আপনি প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে আপনি এখানে জেনারেলে যান, দেন এখান থেকে আপনি ইউজার ইন্টারফেসে যাবেন, ইউজার ইন্টারফেস থেকে এখানে জাস্ট আপনি এখানে ডার্ক করে দিবেন, ঠিক আছে। ডার্ক করে এখানে আপনি হিট ওকে দিবেন, তাহলে এটা আপনার এখানে ডার্ক হয়ে যাবে। হোয়াইট থাকলে আপনার ডিজাইন করতে অনেক প্রবলেম হবে, চোখের জন্য সমস্যা হবে, জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে। সো এজেন্সিয়াল ক্লাসিক করার পরে এখানে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি উইন্ডোজে যাব, এখান থেকে আমি অ্যালাইন টুলটা নিয়ে আসবো, এটাকে জাস্ট আমি এখান থেকে ধরে এখানে নিয়ে আসবো, গেল। দেন প্যাথ ফাইন্ডারকে ধরে আমি এখানে নিয়ে আসবো, ট্রান্সফর্ম টুলটাকে ধরে আমি এখানে একটা জায়গায় অ্যাড করে দিব, ঠিক আছে। প্রপার্টিস প্যানেলটাকে আমি উপরে দিয়ে দিলাম, লাইব্রেরিজটাকে আমার লাগবে না, এটাকে আমি রিমুভ করে দিলাম, গেল। আবার উইন্ডোজে যাব, যেগুলো আমার বেসিক দরকার আমি এগুলোকে কিন্তু আগে দিয়ে এখানে অ্যাড করতেছি। লেয়ার্সটা লাগবে, লেয়ার্সটা খুব ইম্পর্টেন্ট, লেয়ার্সটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো আর্টবোর্ড প্যানেলটা দরকার নেই, অ্যাসেট এক্সপোর্টটা থাকুক। এখন আমার দরকার হচ্ছে কি আমার টাইপ টুল, ঠিক আছে। টাইপে গেলাম, ক্যারেক্টারে গেলাম, একদম পরে রাখি, এগুলো আমার একটু দরকার হবে, টাইপিংয়ের কাজ অনেক থাকে, ব্যাস। এভাবে করে জিনিসগুলোকে আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ফার্স্ট বেসিকের কাজ। সো আপনারা এখানে কাজ করতে গেলে আপনারা অনেক ধরনের প্রবলেম হতে পারে, আপনারা চাইলে এটাকে কী করতে পারেন, নিউ ওয়ার্কপ্লেস লিখে আমি এভাবে একটা নাম লিখে এটাকে আমি সেভ রাখলাম। এখন ধরেন আমি এখানে একটা বোর্ড আনলাম, এটা এখানে দিয়ে দিলাম, তারপর ধরেন জিনিসগুলোকে আবার উল্টাপাল্টা করে আমি এখান থেকে নিয়ে সেখানে হলো আমার মানে জিনিসগুলো উল্টাপাল্টা হয়ে গেল। তো আমার মতো করে এভাবে যখন আপনি সেভ করে রাখবেন, আপনি এখান থেকে কী করবেন, রিসেট দিবেন, রিসেট দেওয়ার পর এটা আবার আগের ফরম্যাটে অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। সো এটা একটা হচ্ছে কি আমাদের প্যানেল, এখানের মধ্যে এগুলো হচ্ছে কি একটা টুলস, ঠিক আছে। এই টুলসগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এখানের মধ্যে হচ্ছে কি আমরা প্রপার্টিস, এই যে এই জিনিসটা আছে, অথবা আমি নতুন যে কোনো একটা কিছু নিলাম ওটা ফুল প্রপার্টিস, ওটা সাইজ হাইট সব কিছু এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এখানে অফসেটের আরও অনেকগুলো অ্যাডভান্স আছে, বাট এখানে সাইজ হাইটগুলো আমরা মূলত দেখতে পারবো। একদম মেন কাজ হচ্ছে কি আমরা যে বললাম পয়েন্টস ইঞ্চ ছিলাম, কোনো কিছুকে সিলেক্ট করা ছাড়া ফাইল ওপেন করার পর চাইলে এটাকে ইয়ার্ডসে নিতে পারবো, চাইলে এটাকে আমরা ইঞ্চে নিতে পারবো। সো ইঞ্চেও যদি ফাইল নিই আমরা এটাকে কিন্তু এখান থেকে এসে পয়েন্টসে কনভার্ট করে দিব, কারণ আমাদের না হয় কাজ করতে প্রবলেম হবে, ঠিক আছে। কেন প্রবলেম হবে, আমাদের অনেক ধরনের অ্যালাইনমেন্ট মেনটেন করতে হবে, অনেক ধরনের স্পেস মেনটেন করতে হবে, যা ইঞ্চের মাধ্যমে করতে গেলে আমাদের ঝামেলা পোহাতে হবে, ঠিক আছে। সো পয়েন্টস অথবা পিক্সেলে থাকলে এটা আমাদের জন্য কাজ করতে সুবিধা। এই জিনিসটা এভাবে সাজিয়ে নেবেন। দেন এটাও একটা প্যানেল, এখানে হচ্ছে কি টুলস, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের টুলস বার, ঠিক আছে। এখানের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম টুলসের কাজ শিখবো। এটা হচ্ছে কালার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, মাথায় রাখবেন এটাকে বলে ফিল কালার, এটাকে বলা হয় স্ট্রোক কালার, ঠিক আছে। এবং ফিল কালারের কোনো স্ট্রোক পয়েন্ট বাড়ানো যায় না, বাট স্ট্রোক কালারের স্ট্রোক পয়েন্ট এখানের মাধ্যমে আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে। দেন এখানে অবজেক্ট, টাইপ টুল, উইন্ডোজ, ঠিক আছে। এখানে ধরেন আমি কাজ করার সময় কিছু কিছু টুলসের নাম বললাম যা আপনাদের এখানে নাই, সবগুলো এই উইন্ডোজ প্যানেলে আপনারা একটু করে চেক দিলেই পেয়ে যাবেন, ঠিক আছে।
কিছু জিনিস মিস হয়ে যেতে পারে, বাট এটা সমস্যা না। সো এইভাবে করে জিনিসগুলোকে ওপেন করবেন। সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ফার্স্টের দিক দিয়ে একদম বেসিক প্র্যাকটিস। সেটা হচ্ছে কি আমি আরও অ্যাডভান্স কিছু প্র্যাকটিস দিব, বাট এখন হচ্ছে কি আপনারা একদম বেসিক কিছু প্র্যাকটিস করবেন। সেটা হচ্ছে গিয়ে সবার আগে প্যান টুলসের প্র্যাকটিস লাগবে। আচ্ছা, এটা যদিও আমি আপনাদেরকে চার্টটা এখন দিয়ে দিব। এই চার্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এটা আপনারা ডবল ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। অলরেডি এটা আপনাদেরকে আমি আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সো আজকে জাস্ট প্যান টুলের কিছু বেসিক প্র্যাকটিস দেখাবো, ঠিক আছে, অন্য কিছু না। লেসন আমি খুব বেশি বড় করব না, খুব শর্টে রাখবো। সো এখানে হচ্ছে গিয়ে আমি প্যান টুলের কিছু ক্যারেক্টারিস, এখানে আপনি ফিল কালারটাকে অফ করে দিবেন। ফিল কালারটা অফ করে এখান থেকে আপনি যে কোনো একটা কালার পরিবর্তন করতে পারবেন। এর আগে কিছু জিনিস বেসিক দেখে নিই। আমরা প্যান টুলের মাধ্যমে কিবোর্ডের পি ক্লিক করলে প্যান টুল অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এবং এখানে কার্সারটা নিয়ে গিয়ে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন বাকি মডিউলগুলো এখানে আসবে, ঠিক আছে। আমি অন্যান্য টুলসের আগে এখানে কেন এটা দেখাচ্ছি, কারণ প্যান টুল অনেক ইম্পর্টেন্ট, বাট এর আগে কিছু টুলস এখানে জানতে হবে। এটাকে বলা হচ্ছে গিয়ে আপনার সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? সাপোজ আমার কোনো কিছুকে চেঞ্জ করতে হচ্ছে, এই একটা জায়গা থেকে একটা জায়গায় নিতে হচ্ছে, এটার মাধ্যমে সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে আমি একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করতে পারবো মাউসের মাধ্যমে, ঠিক আছে। এটা হচ্ছে কি সিলেকশন টুলের কাজ। কিবোর্ডে যখন আপনি ভি প্রেস করবেন, ভেরি গুড ভি, তখন এটাও এই টুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো সিলেকশন টুলের কাজটা আমরা একটু দেখে নিলাম। এখন আমার জানতে হবে যে কি আমার এখানে কালার, ঠিক আছে। এই যে দেখেন এখানে যখন সিলেক্ট করতেছি এটা হচ্ছে কি ফিল কালার, ঠিক আছে। সো এইখানে যখন আমি এগুলোকে সিলেক্ট করবো আমি এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। কালার আর অনেকগুলো পার্টস আছে, মডিউল আছে, এগুলো পরে দেখবো। আবার এখানের মাধ্যমে আমরা কিন্তু কি কালারের বিভিন্ন রকম টোন শেপ পরিবর্তন করতে পারবো। ওকে দিলে এখান থেকে কালার পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। সো আবার যখন এটাকে আমি এখান থেকে সোয়াইপ করব, ঠিক আছে, অথবা শিফট এক্স দিব, দেখবেন শিফট এক্স প্লেস করার পরে এই জিনিসটাকে সোয়াইপ হয়ে গেল, ঠিক আছে। তো যেটা ফিলে ছিল ওটা আমার স্ট্রোকে চলে আসে। তো আমি বললাম যে কি স্ট্রোকের পয়েন্ট কিন্তু বাড়ানো যায়। এখন যদি আমি বাড়াই কিছুই পারবে না, কারণ এটা সিলেক্ট করা না। সো সফটওয়্যারকে যে কোনো কিছু করার ক্ষেত্রে বলে দিতে হবে ওকে সিলেক্ট করে দিতে আপনি কার পয়েন্ট বাড়াতে যাচ্ছেন। তো আমি ওকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে বাড়াই, এটা দেখেন এটা পয়েন্ট বেড়ে গেল। এখন আমি যদি শিফট চেপে বাড়াই এখানে কিন্তু 10 পয়েন্ট করে বাড়বে। আবার মাইনাস দিলেও মাইনাস কমতে থাকবে, ঠিক আছে। আবার একবার দিলে 1 পয়েন্ট করে বাড়তে থাকবে, ঠিক আছে। সো একটা জিনিস এখানে দেখেন, এখানে কিন্তু শেপ আছে, বাট আমি এখন যদি এখান থেকে এটার কালারও নান করে দিই, এখানে কিন্তু দেখেন মনে হচ্ছে কিছুই নাই। সো জিনিসটা হচ্ছে কি লাইক আপনি একটা জায়গায় আসেন বাট আপনার স্ট্রোক লাইনও বোঝা যাচ্ছে না, আবার আপনার বডির ফিল কালারও বোঝা যাচ্ছে না। মানে আপনি আসেন বাট ইনভিজিবল অবস্থায় আসেন, আপনি জিনিসটা ওখানে স্টিল আসেন বাট ইনভিজিবল অবস্থায়, কারণ এটার ফিল কালারও অফ, এটার স্ট্রোক কালারও অফ, যার কারণে ইনভিজিবল অবস্থায় এটা আছে। সো এটা কিন্তু এভাবে ডিজাইনে রাখা যাবে না, কারণ যদি আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি এটা কিন্তু একটা কি অস্তিত্ব নিয়ে আসে, তখন কিন্তু প্রিন্টিংয়ের ঝামেলায় পড়ে যাবেন। সো এই জিনিসগুলো চেক আউটে রাখতে হবে সবসময়। তো আমরা এখন স্ট্রোক কালার কীভাবে হয়, ফিল কালার কীভাবে বুঝলাম। সো এখানে মোস্ট অফ দ্য ডিজাইন যারা করে আমরা দেখলাম যে কি এইভাবে দিয়ে মানে একটা জিনিসকে রাখে, এটা যদি কোনো স্ট্রোক লাইন দিতে হয় এভাবে করে স্ট্রোক লাইনটা বাড়াই দেয়, বাট এটা আনপ্রফেশনাল, কোনো ক্ষেত্রে প্রফেশনাল না, ঠিক আছে। সো এইভাবে স্ট্রোক লাইন বানানোর অনেকগুলো নিয়ম আছে যেগুলো কোনো ধরনের হ্যাম্পার করবে না আপনার ডিজাইনের কোয়ালিটি নষ্ট করবে না, আমরা ওই জিনিসগুলো মেনটেন করব। সো আমি সিলেকশন টুলের কাজ বুঝলাম। এখন আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা কিছু বেসিক আজকে জেনে নিতে হবে, ঠিক আছে। সো এটাকে সিলেক্ট, এটা একটা শেপ, এটাকে যদি আমি অল্টার ক্লিক করে, ঠিক আছে, কপি করি, যেমন দেখেন এটাকে আমি এখন সিলেক্ট করলে হচ্ছে না, বাট যখন আমি কিবোর্ডের অল্টার প্রেস করে আসি মাউসের এখানে দেখেন 2টা কার্সার দেখা যাচ্ছে, তার মানে এটা কপি হওয়ার জন্য রেডি। যখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে টানলাম, এটা কিন্তু এলো পাথারিভাবে কপি হচ্ছে, ঠিক আছে। বাট আমি যখন এটাকে শিফট চেপে দিব এটা কিন্তু কি দেখেন এখানে একটা পিঙ্ক কালার এখানে লাইন দেখাচ্ছে, এটাকে আমি চাইলেও বাঁকা করতে পারছি, এটা একদম সোজাসুজিভাবে কপি হচ্ছে। সো এই ক্ষেত্রে যদি আমি কিবোর্ডের বাটনগুলো আগে দিয়ে ছেড়ে দিই কমান্ডটা কিন্তু
চলে যাবে। আমি ছেড়ে দিলে কিন্তু এটা কপি আর হবে না। বাট আমি যদি এই ক্ষেত্রে আগে মাউসের লেফট বাটনটা ছাড়ি, দেন পরের দিক দিয়ে যদি আমি কিবোর্ডের কমান্ড কিগুলোকে ছাড়ি, ঠিক আছে, শিফট এবং অল্টার চেপে ধরছিলাম, তখন এটা কপি হবে। এখন আপনি যাচ্ছেন সেম যেটা ডিস্টেন্স আছে সেম জিনিসটা আরও অনেকগুলো সেমভাবে কপি হবে, তখন আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরবেন, সিটিআরএল চেপে ধরবেন এবং ডি প্রেস করবেন, এটা অটোমেটিক্যালি কপি হতে থাকবে। সেটা আপনি যেভাবে দিবেন সিলেক্ট করার পর এভাবে হবে। এখন আপনি একটাকে যদি সিলেক্ট করতে চান এভাবে করতে পারেন। সাপোজ এটা সিলেক্ট করে এটার সাথে এটাকে মার্ক করতে চান, শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলেন, ঠিক আছে। এটা হচ্ছে কি মার্কিংয়ের নিয়ম। এখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমার কোনো জিনিস কাজ করার ক্ষেত্রে লেয়ারের কাজটা আমি পরে দেখাবো। সো আমি একটা কোনো কিছু নিয়ে কাজ করার ক্ষেত্রে সাপোজ আমার এই জিনিসটাকে লক করতে হচ্ছে, Ctrl+2 চাপ দিবেন, তাহলে এটাকে চাইলে আমি আর লক করতে মানে কি চাইলে নাড়াচাড়া করতে পারবো না, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। আবার যখন আমি এখানে অবজেক্টে গিয়ে এখানে আনলক দিব অথবা অল্টার Ctrl+2 প্রেস করব, এটা অটোমেটিক্যালি কী হবে আনলক হয়ে যাবে, তখন এটাকে চাইলে আমি মুভ করতে পারবো। এগুলো আমাদের ডিজাইন যখন অ্যাডভান্সে করতে হবে জিনিসগুলো দরকার হতে পারে, আমি যদিও তখন কাজ করার ক্ষেত্রে বলবো, বাট এগুলো আপনাদের এখন থেকে মনে রাখতে হবে এবং নেক্সট ক্লাসে আমাকে একটু রিভাইজ দিয়ে বলতে হবে যে কী করছেন না করছেন। গেল। সো কালারের কাজটাও গেল। এখানে আসি, এটাকে বলো রেক্ট্যাঙ্গুলার শেপ। এটাকে আমি চাইলে নর্মালিও শেপ নিতে পারবো, এটাকে আমি যদি চাই একদম স্কোয়ারভাবেও মানে কি সব দিক দিয়ে রেশিও ঠিকভাবে নিতে পারবো। এটাকে যদি আমি চাই বলে দিতে পারবো যে কি না তুমি এদিক দিয়ে 1000% হও, আবার হাইটের দিক দিয়ে তুমি মাত্র 5% হও, ঠিক আছে। সো দেখেন এটা ওইভাবে কিন্তু কি এখানে শেপ হয়ে গেল। ওকে, সো এখন আপনি এটাকে রেশিও অনুযায়ী কীভাবে নেবেন? রেশিও অনুযায়ী নেওয়ার জন্য আপনি দুটা মাধ্যমে, একটা হচ্ছে হয়তো শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে চাইলে আপনি এটার রেশিওটাকে কি আপনি টুইস্ট করতে পারবেন না, অথবা শিফট অল্টার চেপে ধরে নেবেন। এখন শিফট চেপে ধরে নিলে আপনি যেখান থেকে ক্লিক ধরছেন এটা ওই সাইড থেকে বাড়তে থাকবে, আর শিফট অল্টার চেপে ধরলে এটা মিডল সাইড থেকে চার সাইডে রেশিওটা বাড়তে থাকবে। এটা শুধু রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে কাজ করবে এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে সেমভাবে কাজ করবে। দেখেন সেমভাবে। সো রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এটার মধ্যে পার্থক্য কি, এখানে এটা একটু কার্ভ আর রেক্ট্যাঙ্গুলার শেপে কার্ভটা নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে শেপের কাজগুলো আমাদের সেমভাবে আমাদের এলিপস টুলটাও কাজ করবে। আবার এখানের মধ্যে হচ্ছে কি আপনার পলিগন টুলস, ঠিক আছে। সো পলিগন টুলসটাকে আমরা যখন নিব, এটাকে নিয়ে যদি আমি এভাবে ছেড়ে দেওয়ার পরে আমি যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখি, দেন আমি যদি কিবোর্ডের কার্সারগুলোকে আপস অ্যান্ড ডাউন করতে থাকি, এখানের মধ্যে জিনিসটার কার্সারটা বাড়তে এবং কমতে থাকবে, ঠিক আছে। সো এভাবে করেও কিন্তু কি চাইলে কাজ করা যায়। সো আমাদের শেপগুলো কেন কাজ আছে? শেপগুলো অনেক কাজে আছে। সাপোজ যদি আমি একটা জাস্ট এখানে একটা জাস্ট রেক্ট্যাঙ্গুলার শেপের কাজ দেখাই, তো সিম্পলি দেখেন এখানে এভাবে করলাম, ঠিক আছে। এটাকে আমি একটু ডায়াগোনাল করে দিলাম, দেন আমি এখানে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, খুব ইজি। শিফট এম দিলাম, ঠিক আছে, অল্টার দিয়ে কেটে দিলাম। এখন আমি এখানে গেলাম, যার পর আমি এখানে পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে এভাবে দিলাম, ঠিক আছে। তো দেখেন শেপ একটা কি, এটাও কি একটা আইকনিক শেপ হয়ে গেল, ঠিক আছে। সো এখন আমি যদি এটাকে আমি যে কয়েকটা সেকেন্ডের মধ্যে জিনিসটাকে করে ফেললাম, ঠিক আছে। আমার যদি এখন ওই শেপের স্কিলটা না থাকতো, এভাবে এটাকে পেন টুল দিয়ে সেমভাবে স্মুথ করে করাটা কিন্তু অনেক টাফ হয়ে যেত, ঠিক আছে। সো এখন আমি যদি আবার চাই এই জিনিসটাকে আমি এখান থেকে রোটেট টুল নিলাম, টুলটা নিয়ে ক্লিক করলাম, এখানে আমি সাপোজ চাচ্ছি 7টা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, কপি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে 7টা। সো আমি এভাবেও কিন্তু কি চাইলে একটা ফ্লাওয়ার খুব ইজিতে বানিয়ে ফেলতে পারি। এগুলো খুব ইজি, আপনাদের জাস্ট টেকনিকগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ আমি এই যে এখানে প্যাথ ফাইন্ডার টুল, আমি এখানের মাধ্যমে এটা কাজ করে যদি আমি এখানে এভাবে করে দিই, বিভিন্ন ধরনের শেপ এখান থেকেও কিন্তু কি আমি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। সো এই শেপগুলোকে এভাবে করে ব্যবহার করাটা আপনার জানতে হবে। মানে এই আজকে যে 2-3টা বেসিক দেখালাম, এই 2-3টা বেসিক। এখন আসি পেন টুলের কাজে, ঠিক আছে। পেন টুলের কাজ করার ক্ষেত্রে আপনি যে পেন টুলটাকে এভাবে রাখেন, এটা কিন্তু একটা শেপ না, এটা জাস্ট দেখেন প্যাথ, বাট এখানে কিন্তু কোনো প্যাথের লাইন দেখাচ্ছে না। এখানে লাইন দেখাচ্ছে বাট এখানে কোনো প্যাথের লাইন দেখাচ্ছে না, ঠিক আছে। আমি যদি এখন এটাকে স্ট্রোকে নিয়ে যাই, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রোক লাইন, আবার এটাই হচ্ছে কি প্যাথ, ঠিক আছে। তো এক স্ট্রোকের মধ্যে কিছু দেখবেন আপনি অ্যাঙ্কর পয়েন্ট আছে,
ঠিক আছে, আমি এখানে ক্লিক করার পর দেখেন দেখাচ্ছে কি অ্যাঙ্কর লেখা। আবার যখন এই লাইন রেড লাইনটাতে আমি ক্লিক দিচ্ছি, এটা আপনারা একটু জুম করলে স্ক্রিনটাকে দেখতে পারবেন। এটাকে কি আমি একটু জুম করে দেখাই, এখানে প্যাথ লেখা। আবার এখানে যখন এই বলটাতে নিচ্ছি এটাকে হচ্ছে কি অ্যাঙ্কর দেখা। তো অ্যাঙ্করের সাথে অ্যাঙ্কর কানেক্টেড হয়ে প্যাথ ক্রিয়েট হয়, এবং প্যাথটা যখন স্কোয়ার পাবে মানে স্টার্টিং থেকে শুরু করে গিয়ে আবার এন্ডিং লাইনে চলে আসবে, এটা পুরোটাকে তখন আবার শেপ বলা হয়। ঠিক আছে, এটা বেসিকটা মাথায় রাখবেন। সো এখন প্যান টুলের কিছু ধর্ম নিয়ে কথাবার্তা বলে। এখানে প্যান টুলের অনেকগুলো টুলস আছে, আমি অনেকগুলোতে যাব না, আপনারা শুধু আজকে হচ্ছে কি প্যান টুলের পি যেটা হচ্ছে কি মেইন টুল, এটা নিয়ে কাজ করবেন। সো এখানে কাজ করার ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে। সাপোজ আপনি এদিকে কার্ভ করছেন, প্যান টুলকে ফার্স্টে ক্লিক করতে হবে। সাপোজ আপনি এদিকে কার্ভ করতে যাচ্ছেন, তখন আপনি এই বরাবর থেকে ক্লিক করে এটাকে ডান সাইডে নিয়ে যেতে হবে। আর আবার যদি আপনি এটাকে এই ডান সাইডে কার্ভ করতে চান, এটাকে বাম সাইডে নিয়ে যেতে হবে। সেমভাবে আপনি ধরেন এটাকে এখন আপনি নিচের দিকে আপনি কার্ভ করতে যাচ্ছেন, তখন উপরে নিতে হবে, আবার উপরের দিকে কার্ভ করতে চাইলে নিচে। মানে এটা সবসময় কি ডিফারেন্ট মুখে কাজে কার্ভ করার ক্ষেত্রে ডিফারেন্ট মুখে ভাবটা প্রকাশ করবে। ঠিক আছে, তারপর ধরেন এখানে অ্যাডটুক করে আসলেন, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে আরও কিছু কাজ করে দেখাই। ঠিক আছে, তো আমি একটু পর্যন্ত করে আসলাম না, আমার কাজ ব্যাক যেতে হবে। তখন আমি কি সফটওয়্যারটাকে ডিলিট করে দেবো? না, কন্ট্রোল জেড দিব, আমাকে এটা অটোমেটিক্যালি ব্যাকে নিয়ে যাবে। আবার না, আমি বেশি ব্যাকে চলে আসছি, আমার একটু রিডো হতে হবে, আন্ডু থেকে একটু রিডো হতে হবে, কন্ট্রোল শিফট জেড প্রেস করতে থাকবো। ঠিক আছে, তখন এটা আমার রিডো হতে থাকবে। আমি জাস্ট সিম্পল কিছু বেসিক যেটা আপনাদের জানা দরকার, যারা একদম বিগিনার ওদের জন্য জিনিসটা দেখাচ্ছি। সো এইভাবে করে যখন আমি সফটওয়্যারের টুলসগুলোকে ব্যবহার করবো। এখন প্যান টুলে আরেক কিছু জিনিস আছে। প্যান টুল সাপোজ ধরুন এখানে গেল, ঠিক আছে, আমার সাপোজ স্ট্রোক আছে ধরলাম, ঠিক আছে, আমি চাইল্ডটাকে ফিল কালার নিতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমি একটু সাইজটা একটু বাড়িয়ে দিই বুঝার সুবিধার্থে। ওকে, এই যে প্যান টুলের মধ্যে যে পয়েন্টগুলো আছে, আমি যখন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টগুলোর উপর এবার ক্লিক করবো, এখানে কার্ভ পয়েন্ট আসবে কিছু, এগুলোকে যখন আমি এবার কার্ভ করে দিব, এগুলো আবার কী হবে স্মুথভাবে কার্ভ হয়ে যাবে। এগুলো আমাদের ডিজাইনকে অ্যাডভান্সভাবে করার জন্য অনেক কাজ করবে। সো এখন এটা কিন্তু কানেক্টেড না। এখন আমি এখান থেকে দিলাম একটু পর্যন্ত দিলাম, ঠিক আছে। সাপোজ আমি যদি এটাকে সিলেক্ট করি এবং পুরোটাকে এভাবে সিলেক্ট করবো, জয়েন ক্লিক করে, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন এটাও যদি আমি সিলেক্ট করে আবার জয়েন দিই, এটাও কিন্তু কি কানেক্ট হয়ে যাবে। এভাবেও চাইলে কি একটা লাইনের সাথে লাইন অ্যাড করে কানেক্ট করা যায়, অথবা প্যান টুলের মাধ্যমে জাস্ট এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট বরাবর সেটাকে যখন আমি ক্লিক করব, এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। যখন আবার এখানে এসে ক্লিক করব, এটা কানেক্ট হয়ে যাবে। সো এখন আমার তো একটু পর্যন্ত আসলাম, এখন আমি চাচ্ছি এই লাইনটা এখান থেকে ছোটাতে, বাট আমার প্যান টুল থেকে তো জিনিসটা ছুটছে না। কিবোর্ডের একদম উপরে বাম পাশে দেখবেন ESC লেখা, এটা হচ্ছে স্কেপ বাটন বলে, এটাকে যখন ক্লিক করবো এটা অটোমেটিক্যালি ছুটে যাবে। ঠিক আছে, আবার যখন চাইবো আমি তখন থেকে এটাকে স্টার্ট করে কাজ করতে পারবো। এটা হচ্ছে গিয়ে কি মূল মন্ত্র। এখন স্ট্রেট বাই স্ট্রেট লাইন আমি সাপোজ নিলাম, কিন্তু এটা অতটুকুকে স্ট্রেট হয়েছে কীভাবে বুঝবো? তো আমি জাস্ট স্ট্রেট বাই স্ট্রেট লাইন নিতে গেলে ফার্স্ট একটা ক্লিক দিতে হবে, দেন শিফট প্রেস করে রাখবো, কিবোর্ডে শিফট বাটন প্রেস করে রাখলে এটাকে চাইলেও কি আমি কার্ভ মানে কি বাঁকা করতে পারবো না, এটা একদম স্ট্রেট থাকবে। ডায়াগোনালভাবে এটা একদম স্ট্রেট থাকবে, এটা ওয়াইডভাবে স্ট্রেট থাকবে, এটা একদম নিচের দিকে গেলেও কি সেমভাবে স্ট্রেটে কাজ করবে, মানে এটা আঁকা বাঁকা যেটা হয় এটা হবে না। সো প্যান টুল দিক দিয়ে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে কাজ করতে গেলে আপনাদের যদি কার্ভটা ভেঙে যায়, সাপোজ ধরেন এখানে কার্ভ করলাম, ঠিক আছে, এটাতে ভাঙে নাই, বাট এভাবে করে কার্ভটা করতে গেলে ভেঙে যাচ্ছে। সো এভাবে হলে কাজ হবে না, এভাবে স্মুথ থাকতে হবে। ঠিক আছে, সো স্মুথভাবে কাটার জন্য এভাবে চার্টটা আমি দিয়ে দিই, সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে প্র্যাকটিস একদম সব করার দরকার নাই, আপনারা ফার্স্টে করবেন এই 6টা, দেন এই 3টা, ঠিক আছে, দেন এখানেগুলোতে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা শিখবো। বাস ফার্স্ট হচ্ছে কি এই 6টা, দেন এখানের এই 3টা, ঠিক আছে। সো এখানে কীভাবে করবেন, এভাবে এখান থেকে প্যান টুলটা নেবেন, নিয়ে ফার্স্ট অফ অল এখানে এই যে শেপ, এখানে একটা কর্নারে ক্লিক করলাম, শেপ চেপ এখানে করলাম, শেপ চাপা ছাড়া এখানে একটা কর্নারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। সো আপনি এভাবে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিলে কিন্তু হবে না, এখানে যে পয়েন্টগুলোতে বলছে আমি কিন্তু ওই পয়েন্টগুলোতে ক্লিক করে করে কিন্তু কি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমি নিলাম। সো আমি এখানে যদি কালারটাকে একটু হাইলাইট হওয়ার মতো করে দেখাই, সো দেখেন 4 পয়েন্টের বেশি স্ট্রোকের পয়েন্ট নেবেন না।
ঠিক আছে। সো দেখেন আমারটা একদম পারফেক্টভাবে হয়েছে। সেম এই কাজটা করতে হবে, এখানে যেটা আছে এটা একদম শিপ চেপে ধরে করতে হবে, শিপ চেপে ধরে করলাম, ঠিক আছে, শিপ চেপে ধরে। এই যে আমি এখানে আপস অ্যান্ড ডাউন করতেছি, মাউসের একটা হুইল আছে না, হুইল, এটাকে উপরের দিকে ঘুরালে এটা নিচের দিকে যাবে, নিচের দিকে এটাকে ঘুরালে এটা উপরের দিকে যাবে, অথবা আমার এখানে যে কার্সার আছে এটার মাধ্যমে উপর নিচে করতে পারি, এটার মাধ্যমে আমি উপর নিচে করতে পারি, ঠিক আছে। এবং জুম ইন জুম আউট যেটা করতেছি কিবোর্ডে অল্টার বাটন চেপে ধরে যখন মাউসের হুইলটাকে আমি উপরে ঘুরাচ্ছি এটা জুম হবে, মাউস রেখা বরাবর যে জায়গা থেকে করবো জুম আউট, যেখান থেকে করবো এখানে জুম আউট, ঠিক আছে। এখানে দেখেন এটা আর্টবোর্ড, বাট আমরা এখানে চাইলে পুরো জায়গাটা নিয়ে কাজ করতে পারবো, কিন্তু ফাইলটা সাবমিট করার সময় আমরা আর্টবোর্ডের জিনিসটাকে রেখে সাবমিট করব। ফটোশপে কিন্তু আবার এই জিনিসটা করা যায় না, ঠিক আছে। যেটাই হোক এখানে আসি, শিপ চেপে ধরে জাস্ট ক্লিক। সো আমি ক্লিক কিন্তু এতগুলো দিচ্ছি না, দেখেন অনেকগুলো ক্লিক দিচ্ছি, আমি কিন্তু ক্লিক খুব অল্প দিচ্ছি, জাস্ট যেখানে মেইন পয়েন্ট ওখানে আমি জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করতেছি। সো দেখেন আমার এখানে কিন্তু শিপ চেপে যখন আমি এটাকে টানতেছি এটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। শিপ চেপে যখন এটাকে আনলাম এটা এটার সাথে কিন্তু মিলে গেল। আমি এটাকে যখন এখন ফিলে দিব এটা কিন্তু পুরোটা সেইভাবে আবার কি পারফেক্টলি হয়ে গেছে, ঠিক আছে। সো জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আসি আমি কার্ভের ক্ষেত্রে, এই জিনিসগুলো পারবেন। কার্ভের ক্ষেত্রে আসি, দেখেন এখানে বলছে এখানে ক্লিক করে এখানে পর্যন্ত টেনে নিয়ে আসতে, একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি। সো আমি যখন এখানে নিচ্ছি, ঠিক আছে, দেখেন এভাবে যখন ক্লিক দিচ্ছি কিছু আসতেছে না, বাট আমি যখন ক্লিক দিয়ে একটা টান দিচ্ছি এই ধরনের জিনিসগুলো দুটো হ্যান্ডেল বার আসতেছে। সাপোজ ধরুন আমি এখানে দিলাম, এখানে একটা হ্যান্ডেল বার আসলো, ঠিক আছে, এগুলোকে বলা হয় হ্যান্ডেল বার। সো এই হ্যান্ডেল বারগুলোকে আমি আবার পেন টুলটাকে সিলেক্ট থাকা অবস্থায় অল্টা যখন ক্লিক করব, দেখেন এখানে এমনিতে আসলে কিছু না, বাট যখন অল্টা ক্লিক করবো হ্যান্ডেলটা আসতেছে, মানে কি এটাকে এখন আমি কাজ করার জন্য, সাপোজ ধরেন এটাকে আমার আরেকটু কার্ভ করতে হচ্ছে, আমি এটাকে ক্লিক করার মাধ্যমে হ্যান্ডেল বারটাকে এভাবে সিলেক্ট করার মাধ্যমে কাজটা করতে পারি, ঠিক আছে। আবার এটাকে চাইলে এভাবে ছোটও করতে পারি, ঠিক আছে। সো আবার এখানে আপনার এটা হতে পারে যে এভাবে কার্ভ করে আসলেন, বাট আপনি এখানে এভাবে কার্ভ করতে যাচ্ছেন, বাট আপনি চাচ্ছেন যে এখানে কার্ভ না হোক, জিনিসটাকে আপনি স্ট্রেটভাবে নেন, বাট কার্ভ ছাড়া করতে পারতেছেন না। তো হ্যান্ডেল বারটাকে আপনি চাইলে এভাবে ছোটো করে দিতে পারেন, তখন আপনি এটাকে যেভাবে ইচ্ছে এভাবে মুভ করতে পারেন, অথবা এখানে জাস্ট একটা ক্লিক দিবেন হ্যান্ডেল বারটা অটোমেটিকলি সরে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখন এখানে যেটা বললো এখান থেকে ক্লিক দিয়ে আমি অ্যাডটুক পর্যন্ত নিয়ে আসলাম হ্যান্ডেল বারটাকে, এটা দেন বললো যে কি এখানে ক্লিক দিয়ে নিচে যাইতে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক দিয়ে নিচে গেলাম, এটাকে বলা একটা ওভাল শেপ, ডিমের এগের যেটা শেপ থাকে এটাকে ওভাল শেপ বলা হয়। সো ওভাল শেপটাকে দেখেন আমি পেন টুলের মাধ্যমে পারফেক্টলি করতেছি, জাস্ট এখানে আনলাম, এখানে অ্যাড করে দিলাম, এখানে আনলাম, এখানে অ্যাড করে দিলাম। বাট এখন যখন আমি এখানে টান দিচ্ছি দেখেন এটা মিলে গেল। এখন যদি এটাকে আমি ফিল কালার দিই এটা পুরোটা ওভাল শেপে হয়ে গেল। সো এখন এইখানেও একটা কার্ভের কাজ, এটা ইজি, এটা পারবেন। এখানে আসলাম, এখান থেকে ক্লিক দিয়ে সেম এখানে, এখান থেকে ক্লিক দিয়ে এখানে, এখান থেকে ক্লিক দিয়ে এখানে, জাস্ট আপনারা এখানের মতো করে প্র্যাকটিস করতে হবে, আর জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কি কোথায় কীভাবে কী হচ্ছে। শেষ সেম কাজ এখানের মাধ্যমে। সো এই যে এখানে একটা দেখালাম না, এভাবে কার্ভ গেল, আপনি এখানে চাচ্ছেন না যে এখন কার্ভ হবে, ক্লিক করার পরে এটা কার্ভটা চলে গেল। সো জিনিসটা আপনার ওভাবে মাথায় রাখতে হবে। এই যে এটার ক্ষেত্রে, যেমন এটার ক্ষেত্রে কাজটা আছে, যেমন দেখেন এখানে আমি ক্লিক করে এটাকে একটু আনলাম, আবার এখানে নিয়ে আসলাম, বাট এখন তো আমি এটা এখান থেকে যাচ্ছি না, আমার কার্ভটা এখানে একটু কালারটা বাড়িয়ে দিই, ওকে। আমার কার্ভটা এদিক থেকে না এদিক দিকে যাক। সো আমি আবার আরেকটা এখানে করে দেখাই, যেটা কেটে ফেলছি গেল। সো এখন এটা তো আমি যদি চাইও, আমি যদি এখন এভাবেও দিই, দেখেন এটা হচ্ছে না কেন, এটাই দেখতেই কার্ভ হচ্ছে। তার মানে এটাকে হয়তো আমার অল্টা ক্লিক করে হ্যান্ডেল বারটাকে ছোটো করে দিতে হবে, অথবা এখানে একটা অ্যাঙ্কর বার ক্লিক করতে হবে, ক্লিক করার পর আবার দিতে হবে, তখন আমার কার্ভটা এভাবে পারফেক্টলি হবে। সো এইভাবে করে টুলসের প্র্যাকটিসগুলো করতে হবে এবং আপনাদের স্ক্রিনশট নেওয়া শিখতে হবে। আমি বলবো না যে কি সফটওয়্যার থেকে নেন, আপনারা এইভাবে করে জুম করবেন, কাজ করতে কোশ্চেন করার পরে জুম করবেন। এখানের মধ্যে একটা টুলস দেখবেন, টুলসের নাম হচ্ছে কি স্পিন টুল, ঠিক আছে। এটাকে আপনারা লিখে সার্চ দিলে চলে আসবে, এবং সার্চ দেওয়ার পর এখান থেকে নিউতে ক্লিক করবেন,
জাস্ট সফটওয়্যারের পুরোটা মডিউলটা এভাবে ধরবেন, এভাবে ক্লিক করার পরে এটা সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দেওয়ার পর আপনার নামে অথবা SW নামে সেভ করবেন। দেন আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক লিখে এটা সাবমিট করে দিবেন। ঠিক আছে, আজকের ফার্স্ট ক্লাসে আমি এত বেশি প্রেশার দিচ্ছি না, বাট নেক্সট ক্লাসগুলো থেকে আস্তে আস্তে একটু প্রেশার বাড়তে থাকবে। পেন টুলের প্র্যাকটিসটা যখন এতটুকু পর্যন্ত আয়ত্ত করে ফেলবেন, এখানে বাকি আরও কিছু টুলস আছে, ওই টুলসের প্র্যাকটিসগুলো আরেকটু যখন আয়ত্ত করবেন, দেন আগের নেক্সট উইক থেকে হয়তো আমরা ডিরেক্টলি নেক্সট উইকের একটা ক্লাসের পর থেকে হয়তো আমরা ডিরেক্টলি ডিজাইনে চলে যেতে পারবো। এখন কে কী বুঝেন নাই আমাকে একটু বলেন, যদিও ফার্স্ট ক্লাস অনেকের বুঝতে একটু সমস্যা হবে, প্র্যাকটিস করার পর অনেকে পারবে, বাট তাও কার কী কনফিউশন আছে বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলেও জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া আমার হ্যান্ডেলগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে। বুঝি নাই। হ্যান্ডেলগুলো মানে কি সমস্যা হচ্ছে আমাকে ক্লিয়ার বলতে হবে। মানে আমি আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা আমি বলি ক্লিয়ার করে দেখাই। এই ফাইলটাতে না দেখাই, অন্য একটা ফাইলটাতে দেখাই। সাপোজ এখন কোন পয়েন্টটা, এই পয়েন্টটা ধরতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে কি অল্টার ক্লিক করে করতে হবে। অল্টার ক্লিক করার পর এখানে মাউস নিলে হ্যান্ডেল লেখাতে আসবে। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি সফটওয়্যারে কাজ করতেছি প্রায় আজকে 7 থেকে 8 বছর। ঠিক আছে, সো আমার সাথে সফটওয়্যার এবং কম্পিউটারের একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে বলতে পারেন। আমি কিবোর্ড না দেখে আমি বাটন কোথায় কী আছে, আপনাদেরও এমন হয়ে যেতে হবে যে কি কিবোর্ডের দিকে তাকাতেই পারবেন না, কিন্তু ঠিকভাবে কমান্ডগুলো দিতে হবে। কিবোর্ডে যখন যেটা যাচ্ছেন ওটা আপনাদের ঠিকভাবে প্রেস করতে হবে, বাট না তাকাই মাউসের দিকেও তাকাতে পারবেন না। ঠিক আছে, সো ফার্স্টের দিকে এই জিনিসগুলো আপনার করতে আয়ত্তে আনতে। সাপোজ ধরুন আপনি সাইকেল শিখতেছেন, বাট আপনি যেদিনে শিখতে যাচ্ছেন ওই দিনে কিন্তু আপনি খুব ভালোভাবে সাইকেলটা চালানো শিখে ফেলতেছেন না। ফার্স্ট দিন ট্রাই করতেছেন, পড়ে যাচ্ছেন, দ্বিতীয় দিন থেকে আপনি মোটামুটি চালাতে পারতেছেন, তৃতীয় দিন থেকে আরেকটু বেটার, চতুর্থ দিন থেকে আরেকটু বেটার, এইভাবে করতে করতে আপনি রোডে চালানো শিখতেছেন। এই জিনিসগুলো এভাবে আসবে। সো সফটওয়্যারে এমন আমি এখানে যেভাবে স্মুথলি সব কিছু দেখালাম, এটার মানে এটাই না যে কি আপনারা প্র্যাকটিস করা মাত্রই জিনিসগুলো আপনাদের কাছে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই আপনাদেরকে যদি স্মুথ হয়ে যেত 2-3 মাসে যে কেউ এই ডিজাইন সেক্টরে খুব ভালো একটা ডিজাইনার হয়ে যেতে পারতো। এখানে অবশ্যই আপনার একটা ডেডিকেশন দিতে হবে। আমি আপনাদেরকে উইকলি, আপনাদেরকে আওয়ারলি, জন্য ডেলি কেন টাইম শিডিউল করে দিলাম যে এতক্ষণ ধরে প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আমি যেভাবে ধরা মতো পারতেছি ওভাবে আপনার আয়ত্তে চলে আসবে, বাট আপনি যদি প্র্যাকটিস না করেন এটা কিন্তু আসবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আর এই ক্ষেত্রে হ্যান্ডেলকে কন্ট্রোল করার ক্ষেত্রে এটাকে জাস্ট যদি হ্যান্ডেলটাকে এখানে আসার পর যদি কন্ট্রোল করতে চাই এটা হবে না। সেক্ষেত্রে হচ্ছে কি এখানের মধ্যে আমার এটাকে পেন টুল দিয়ে অল্টার ক্লিক করে রাখতে হবে, কিবোর্ডের অল্টার বাটনটা ক্লিক করে রাখতে হবে, তখনই আমি এটাকে সেট করতে পারবো। সো আমার এটা যেহেতু খুবই ছোট একটা অংশ, এটাকে আমার দেখতে হবে যে এটা ঠিক মতো ক্লিক পড়তেছে কিনা। সো এটা আপনার নর্মালি ক্লিক পড়বে না, বাট যখনই আমার দেখবেন যে অল্টার ক্লিক রাখার পর এখানে যখন নিচ্ছি, ঠিক আছে জুম করতেছি আমি, এখানে যখন নিচ্ছি দেখবেন নেওয়ার পরে হ্যান্ডেল, এমনিতে কিন্তু অন্য পাশে নিলে হ্যান্ডেল লেখা উঠবে না, যখন নেওয়ার পরে হ্যান্ডেল লেখা উঠতেছে তখনই আমি এটাকে যেদিকে যাবো ওইদিকে স্কুইজ করলে জিনিসটা কাজ করবে। মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে এটা কাজ করতে হবে এবং অল্টারটা চেপে ধরতে হবে, এবং ছাড়ার সময় অবশ্যই আগে দিয়ে মাউস ছাড়তে হবে, দেন কিবোর্ড আগে দিক দিয়ে যদি আমি ছাড়ার পরে যদি আমি আগে কিবোর্ড ছেড়ে দিই কাজ হবে না, তেমন ভুল হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া প্রথমে যে টুলটা দিয়ে তো ক্লিক করলে এটা একটা পয়েন্ট হয়, কিন্তু ক্লিক করা অবস্থায় যে দুইটা হ্যান্ডেল আপনি আনছিলেন এটা কিভাবে, এটা কি অল্টার চাপিয়ে ধরে? আমি ক্লিক করা অবস্থায় হ্যান্ডেল তো আনি না। আচ্ছা বুঝতে পারছি, এটার কথা বলতেছেন আপনি, এভাবে এটার কথা বলতেছেন? জি জি হ্যাঁ, এটা অল্টার চাপেন, এটা কিছু চাপা ছাড়াই
এটা হচ্ছে কি সাপোজ আপনার কার্ভ করতে হচ্ছে, আমি যদি স্ট্রেট কোনো লাইন নিই আমার তো কার্ভের দরকার নেই, বাট আমি মাথায় যদি থাকে যে কি এখানে যেটা ছিল লাইক এখানে যেটা আছে এখানে তো আমার কার্ভ করতে হবে, ঠিক না? তো এখানে জাস্ট আমি যদি ক্লিক করি কার্ভটা কিন্তু একটু স্মুথলি হবে না। তো কার্ভ করার জন্য জাস্ট ক্লিক করে আপনি ওই যে আপনাদেরকে আমি ফার্স্টে দেখালাম না, এটা সবসময় কি নেগেটিভ ডিরেকশন এটা কার্ভ হবে, নিচে চাইলে উপরে, উপরে চাইলে নিচে নিতে হবে। সেম এটা যেহেতু আমার এই সাইডে কার্ভ করতে হচ্ছে আমার, ওই জন্য যেটাকে আমি করলাম এটাকে আমি এইভাবে করে কার্ভ করে নিলাম। সো নেগেটিভ ডিরেকশনে কার্ভ করার জন্য জিনিসটাকে এইভাবে করে জাস্ট নেওয়া, কোনো অল্টারও না কিছু না, জাস্ট ক্লিক করে করে নিয়ে যাচ্ছি। এবং আমি যদি চাই এই অবস্থা থেকেও হ্যান্ডেল বারের মাধ্যমে, এই যেখানে হ্যান্ডেল বার আছে এগুলোর মাধ্যমে জিনিসগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। কিন্তু এইভাবে করে যেখানে আমার ভেঙে গেছে এইভাবে করে ভাঙা যাবে না। আমি একটু তাড়াহুড়ো করে দেখা যায় জিনিসটা হয়েছে, বাট এভাবে ভাঙা যাবে না। যদিও ফার্স্ট ফার্স্ট এটা হবে, বাট এটা আস্তে আস্তে আপনাদের স্মুথ হয়ে যেতে হবে। বুঝতে পারছেন ভাইয়া? জি জি ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে জিজ্ঞেস করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলছে ফাইমানুর তো কোর্সের ক্লাসে ছিল না। ফাইমানুর আপু আগে আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন, আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন, কেন এই কোর্সটা করতেছেন, তারপর আপনার প্রশ্নটা করবেন। আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি ফাহিমা। আমি বর্তমানে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। আমি এই কোর্সটা করতেছি কারণ আই থিঙ্ক আমার যে সেক্টরে আমি পড়ালেখা করতেছি সেক্টরের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। খুবই কনফিডেন্ট স্পিচ ছিল আপনার। আচ্ছা বলেন, আপনার কি প্রশ্ন বলেন। আপনি যে অ্যাঙ্কার পয়েন্টগুলো যে কার্ভ করছেন এটা কোন টুল দিয়ে করছেন? হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আশা করব মিস করবেন না, ঠিক আছে? এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কার্ভ করা, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এটা সাপোজ হয়ে গেছে, এখানে এটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? কিবোর্ডের যখন প্রেস করবেন এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন জাস্ট এখানে আপনি পয়েন্টের উপর এসে ক্লিক করলে এটা দেখাবে, অথবা এবার ড্র্যাগ করলেও দেখাবে। এটা সবসময় শুধু এই বলগুলো, এখানে যে অ্যাঙ্কর বলগুলো দেখাচ্ছে এগুলো সবসময় এই ধরনের শার্প লাইন যখন ক্রিয়েট হবে যে কোনো লাইনের মধ্যে, তখনই এই জিনিসটা দেখাবে, এছাড়া দেখাবে না। সো এটাকে যখন আমি ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব অথবা নেগেটিভ ডিরেকশনে নিয়ে যাব, এটা তখনই এভাবে কার্ভ হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সাপোজ এখানে আমি একটা স্কোয়ার শেপ নিলাম, এখানে দেখেন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, অনেকগুলো, ঠিক আছে? এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি যখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করবো এটাকে চাইলে এভাবে কার্ভ করতে পারি। চাইলে জাস্ট আমি এখান থেকে এই দুটাকে শিফট চেপে ধরে মার্ক করেও কার্ভ করতে পারি। আবার চাইলে আমি এখান থেকে সবগুলোকে চাইলেও কিন্তু সিলেক্ট করে কার্ভ করতে পারি। আবার চাইলে এখানের মধ্যে আমি স্পেসিফিক একটা কার্ভও দিতে পারি। যখন এটার উপর আমি ডাবল ক্লিক দেবো এভাবে একটা অপশান আসবে, সো এখানের মধ্যে দেখেন কার্ভের এক একটা স্টাইল দেওয়া আছে, ঠিক আছে? আমি সাপোজ ধরলাম এখান থেকে আমি ইনভার্টেড রাউন্ডটা দিলাম, এখান থেকে আমি একটা কার্ভের একটা পয়েন্ট সিলেক্ট করে দিলাম, দেখেন এটা অটোমেটিক্যালি শেপ হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে আরেকটা দিই সেমভাবে ওই শেপটাও হয়ে যাবে, আবার যেটা দিলে এটাও হয়ে যাবে। সেমভাবে আমি যদি এই পয়েন্টগুলোকেও সিলেক্ট করে দিই, এটাকে ওকে দেওয়ার পরে সবগুলোতে এই জিনিসটা হয়ে যাবে। আবার চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করার মাধ্যমে ডিলেটও করে দিতে পারবো, ঠিক আছে? এগুলো আসবে, এগুলো এখন দিচ্ছি না কারণ মাথার উপর দেওয়া যাবে অনেকের। সো কারণ যারা একদমই সফটওয়্যার বুঝে না তাদের দিকটা আমার আগে দিক দিয়ে একটু ফোকাসে রাখতে হচ্ছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করছি প্রশ্ন নাই। আপনারা হোমওয়ার্কগুলো যথাসময়ে আমাকে করে দেখাবেন এবং প্র্যাকটিসে কোনো ভুল হলে অবশ্যই জানাবেন। 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে কিন্তু আমি খুবই কম হোমওয়ার্ক দিয়েছি। আশা করব এটা খুব ভালোভাবে ফুলফিল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।